জাহিদ হাসান। আজকে আমাদের যে প্রোগ্রামটি এটি আসলে মূলত ইউনিভার্সাল হেলথ কাভারেজ ডে উপলক্ষে। এটি গত বছরের ডিসেম্বর মাসে আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের তরুণ বিপ্লবী শরীফ ওসমান হাদি এবং আমাদের তিনবারের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করার কারণে আসলে আমরা প্রোগ্রামটি আমাদের সরাসরি প্রোগ্রাম থেকে আমাদের আসলে এটা অনলাইনেই আমরা শিফট করতে বাধ্য হয়েছি অনেকটা। এরপরেও আপনারা যারা সময় নিয়ে আমাদেরকে এবং ধৈর্যের সাথে আমাদেরকে আসলে সময় দিয়েছেন তাদেরকে আমরা প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। আহ, আহ, ব্যক্তিগতভাবে আমি আপনাদেরকে স্মরণ করছি কৃতজ্ঞতার সাথে, এবং পাবলিক হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকেও আমরা আপনাদেরকে প্রাণঢালা অভিনন্দন জানাই আজকে অংশ নেওয়ার জন্য। আমি শুরুতেই একটু হাউসকিপিং রুলসটা একটু বলে দেই, যদিও আপনারা সবাই প্রচণ্ড রকমের লার্নেড পারসন, যে আমরা আহ, আমাদের অনুষ্ঠানের মাঝে আমরা চেষ্টা করব মিউট রাখার জন্য। ভিডিওটি যতটুকু সম্ভব হয় আমরা অন রাখার চেষ্টা করব। এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের প্রশ্নের জন্য আমরা একটা আলাদা সেগমেন্ট আছে। এরপরও চ্যাট বক্সে আপনারা প্রশ্নটি করতে পারেন, আমি চেষ্টা করব আমাদের আহ, মাঝে মাঝেই এই আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিকে এই প্রশ্নটি করার জন্য। এছাড়াও চ্যাট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। সো আমাদের এই সেশনের মধ্যে তিনটি পার্ট আছে। প্রথম পার্টটি হচ্ছে আমাদের দুইজন বিশেষজ্ঞ ব্যক্তি আছেন, তারা কিনোট স্পিকার হিসেবে আজকে আমাদের সেশনটিতে অলঙ্কিত করবেন। তাদের সময় স্লট হচ্ছে 15 মিনিট করে। 12 মিনিটের সময় আমি চেষ্টা করব একটু করে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এবং কিনোট স্পিকারের বক্তব্য শেষে আমাদের চারজন প্যানেলিস্ট আছেন, বিশেষজ্ঞ প্যানেলিস্ট। তারা আমাদের এই কিনোট স্পিকারের বক্তব্যের উপরে এবং আমাদের সামগ্রিক দেশের পরিস্থিতির উপরে এবং আমরা কতটুকু প্রোগ্রেস করলাম এই নিয়ে তারা কিছুক্ষণ করে বলবেন। সেখানে আমাদের টাইম স্লটটি রাফলি আসলে 5 মিনিট করে রাখা হয়েছে। এবং আমাদের এই আহ, পুরো সেশনটিকে সেশন চেয়ার হিসেবে আছেন আমাদের বাংলাদেশের অন্যতম সায়েন্টিস্ট ডক্টর শামসুল আরফিন স্যার। তাকে আমরা আরো একটু পরিচয় করাই দিব আমাদের সেশনের মাঝখানে। এবং আমাদের সেশনের শেষে আমাদের দুজনের শুভেচ্ছা বক্তব্য আছে, আমাদের প্রফেসর মোজাহির ইসলাম স্যার এবং আমাদের প্রফেসর শারমিন ইয়াসমিন ম্যাডাম। সো শুরুতেই আমি আসলে একটু পরিচয় করে দিতে চাই আমাদের প্রথম কিনোট স্পিকার ডক্টর জাহাঙ্গীর এম খান। উনি প্রফেসর অফ হেলথ ইকোনমিক্স, উনি ইউনিভার্সিটি অফ গোথেনবার্গ সুইডেনের কাজ করছেন। এবং আমি খুব ভালোভাবে জানি, যেহেতু লিঙ্কডইন আমি ওনাকে ফলো করি, যে উনি বাংলাদেশ নিয়েও বাংলাদেশ হেলথ সিস্টেম নিয়ে অনেকগুলো কাজ করছেন এটা। সো এই পর্বে আমি আসলে স্যারকে অনুরোধ করব তার বক্তব্য পেশ করার জন্য। ওকে, থ্যাঙ্কস a lot. আমি একটু আমার প্রেজেন্টেশন স্লাইডটা শেয়ার করি, দেন আই স্টার্ট টকিং। জি স্যার। যে আমার পরিচয় তো অলরেডি দেওয়া হয়েছে। তারপর আমি সুইডেনে থাকলেও বাংলাদেশ নিয়ে অনেক আমি রিসার্চ করি। আম, আমি আজকে ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিয়ে কথা বলবো, যে এটা আমাদের এজেন্ডাতে আছে। আমি ট্রাই করব ফোকাস করতে যে কস্ট রিলেটেড ইস্যুস গুলো, বিকজ এটাই আজকের থিম, এবং এগুলোর ইম্প্যাক্ট গুলো কি এই জিনিসগুলো বোঝার চেষ্টা করব। প্রথমে আমরা একটু কন্টেক্সচুয়ালাইজড হই, সেটা হলো যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ হলো যে কোনো ধরনের স্বাস্থ্য সেবা, লাইক প্রিভেন্টিভ, প্রমোটিভ, কিউরেটিভ, রিহ্যাবিলিটেটিভ অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার গুলো যেন আমরা সাফিসিয়েন্ট কোয়ালিটিতে একটা অ্যাফোর্ডেবল প্রাইসে সবাই অ্যাক্সেস করতে পারি একটা দেশের, ইন দিস কনটেক্সট বাংলাদেশের প্রত্যেকটা মানুষ। সেটা হলো ইউনিভার্সাল হেলথ কাভারেজ। এবং ইউনাইটেড নেশনস দুটো ইন্ডিকেটর উল্লেখ করেছে যে এই ইউনিভার্সাল হেলথ কাভারেজের স্ট্যাটাস অর প্রোগ্রেস বোঝার জন্য। একটা ইন্ডিকেটর হলো কভারেজ অফ এসেনশিয়াল সার্ভিসেস, অ্যান্ড আরেকটা হলো ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার। সো ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার মানে যত কম হবে তত ভালো, আর সার্ভিস কভারেজ যত বেশি হবে তত ভালো। কস্ট ইস্যুটার সাথে সত্যিকার অর্থে সার্ভিস কভারেজটা যেভাবে জড়িত, একইভাবে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারটাও জড়িত। ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার আপনারা সবাই জানেন যে একটা সার্টেন লেভেল অফ কস্ট যদি হেলথের জন্য, হেলথ কেয়ারের জন্য খরচ করেন, লাইক 10% অর অ্যাবভ অফ ইউর টোটাল ইনকাম অর টোটাল হাউসহোল্ড এক্সপেন্ডিচার, ওটাকে আমরা ক্যাটাস্ট্রফি বলে থাকি। বাট এটা ডিফারেন্ট থ্রেশহোল্ড ব্যবহার করা হয়। কমনলি ইউজ 10%, 10% অফ total health expenditure, 10% of your household income. আমরা যদি দেখি যে দুটো
রিপোর্ট বের হয়েছে ইউএসসি মনিটরিং এর জন্য, এটা 2023 একটি আর 2025 ভেরি রিসেন্টলি একটা পাবলিশ হয়েছে। তবে প্রথমে একটু 2023-এরটা বলি, কারণ এই বিষয়গুলো এখনো রেলিভেন্ট, এগুলোর ইম্প্যাক্টটা রয়ে গেছে। যেমন ইউনিভার্সাল হেলথ কাভারেজটা যখন শুরু করা হয় তখন মানুষ ভাবতে পারে না এই যে একটা প্যান্ডেমিক সামনে আসবে। ওই প্যান্ডেমিকটা আসার ফলে দেখা গেছে যে এই প্রোগ্রেসগুলো অনেক বেশি কমে গেছে। ইউনিভার্সাল হেলথ কাভারেজ যেভাবে কাজ করছিল পরবর্তীতে ঠিক ওভাবে কাজ করতে পারে নাই অনেকদিন। একটা বড় কারণও দেখা গেছে যে বিভিন্ন দেশ তাদের হেলথের যে রিসোর্সগুলো জেনারেলি যেভাবে স্পেন্ড করার কথা ছিল ওইটা রিঅ্যালোকেট করে প্যান্ডেমিক ম্যানেজমেন্টে দিতে হচ্ছে, হুইচ ওয়াজ প্রিটি কমন, মানে সব দেশের জন্যই এটা এরকম ঘটেছে। তার পরবর্তীতে আমরা দেখেছি কিছু যুদ্ধ, যেমন ইউক্রেনের যুদ্ধটা অনেক বড় ধরনের ইম্প্যাক্ট ফেলেছে, ইকোনমিক ডাউন টার্ন, গ্লোবালি এই সমস্যাটা আমরা দেখতে পেয়েছি। এবং প্রায় হাফ অফ দ্য পিপল এই পৃথিবীর, অথবা 4.5 বিলিয়ন পিপল এসেনশিয়াল হেলথ সার্ভিস দ্বারা কভার ছিল, কভার না, এখনো কিছুটা বেড়েছে বাট নট এ লট। তারপর ইকোনমিক হার্ডশিপে আছে অনেক মানুষ, 2 বিলিয়ন। এবং আমরা দেখি যে ইউএসসি প্রোগ্রেশনটা আসলে উল্টো দিকে গিয়েছে বহু দেশের জন্য, প্রোগ্রেস তো হয়নি, বরং রং ডাইরেকশন এটা গিয়েছে। 2025-এ এসে আমরা যে জিনিসগুলো দেখতে পারি সেখানে একটা ইন্ডিকেটর খুব ব্যবহার হচ্ছে এখন সার্ভিস কাভারেজের জন্য, যেটা ইউএসসি সার্ভিস কাভারেজ বলা হচ্ছে। এবং এই ইউএসসি সার্ভিস কাভারেজটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, ইনক্লুডিং বাংলাদেশেও বৃদ্ধি পেয়েছে। কিন্তু দেখা গেছে এই বৃদ্ধির পাশাপাশি আউট অফ পকেট এক্সপেন্ডিচারটাও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ নিজের পকেট থেকে টাকা দিয়ে স্বাস্থ্যসেবা নেওয়ার খরচটাও বৃদ্ধি পেয়েছে। কাজে এই জিনিসটা আমাদের একটু, আমি পরবর্তীতে কিছু ডাটা দেখাবো যে বাংলাদেশ আসলে কোন অবস্থানে আছে এই বিষয়গুলোকে নিয়ে। বাট খুবই মানে ডিফিকাল্ট সিচুয়েশন, এটা আমি বলবো যে যখনই আপনি ইউএসসি সার্ভিস কভারেজ বাড়াচ্ছেন সেটা আলটিমেটলি আউট অফ পকেট পেমেন্টও বাড়াচ্ছে। বাট ইট ডিপেন্ডস অন আপনার হেলথ সিস্টেমটা কিভাবে স্ট্রাকচার, আপনি কি সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স সিস্টেম আপনার ওখানে আছে, বা আমাদের বাংলাদেশে যেটা গভর্নমেন্ট হেলথ সার্ভিস, এই জিনিসগুলো কত স্ট্রংলি দেশের ভিতরে আছে সেটার উপর নির্ভর করছে আপনার সার্ভিস কভারেজ বৃদ্ধির সাথে সাথে আউট অফ পকেট পেমেন্টের উপর ইনফ্লুয়েন্সটা কি হচ্ছে। এখানে আমি জাস্ট একটু দেখাতে চাচ্ছি যে উন্নত দেশগুলোতে, ওইসিডি কান্ট্রিজ গুলোর মধ্যে আমরা যদি ধরে নেই যে 20% আউট অফ পকেট এক্সপেন্ডিচার ইজ অ্যাকসেপ্টেবল, 100 টাকার মধ্যে 20 টাকা, তাহলে দেখেন মোস্ট অফ দ্য কান্ট্রিজ আর বিলো আউট অফ পকেট এক্সপেন্ডিচার বিলো 20%। ফিউ লেফট সাইডে দেখতে পাচ্ছি যে বেশি, বাট তারপর এটা 40%ও রিচ করে নাই মেক্সিকোতে, যাদের হাইয়েস্ট আছে। এই হলো তুলনামূলক, আই মিন মেক্সিকো, সাম কান্ট্রিজ আর ওয়েসিডিজ বাট নট হাই ইনকাম কান্ট্রিজ, বাট আপনি দেখবেন ইন জেনারেলি হাই ইনকাম কান্ট্রিজ গুলো। আমি কিছু দেশ ডেভেলপিং কান্ট্রি থেকে বা লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রি থেকে নিয়ে আমি এখানে 20%-এর একটা থ্রেশহোল্ড দেখার চেষ্টা করলাম। দেখলাম যে মোস্ট অফ দ্য কান্ট্রিজ আর হ্যাভিং মোর দেন 20% আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এবং এটার কিছু কান্ট্রি আছে বিলো দ্যাট। সেক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট হেলথ অর গভর্নমেন্ট হেলথ সিস্টেমটা অনেক স্ট্রং হতে পারে, অনেক ক্ষেত্রে ডোনেশনের উপর ডিপেন্ড করতে পারে অনেক দেশ, যেগুলোর জন্য আউট অফ পকেট পেমেন্টস কম হতেই পারে। আউট অফ পকেট পেমেন্টস এর উপর ডিপেন্ডেন্সিটা সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কিছু মানুষ টাকা পয়সা না থাকলে সার্ভিসটা নিতে পারবে না, বাসায় বসে কষ্ট পাবে। আর যারা নিতে পারে তাদের মধ্যে পেমেন্ট করতে গিয়ে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার হতে পারে, এবং ক্ষেত্র বিশেষে পোভার্টি ইম্প্যাক্টও আসতে পারে। সো এই দৃষ্টিকোণ থেকে জিনিসটা অত্যন্ত ভয়াবহ, কিন্তু আমরা দেখবো যে এখানে আসলে বিভিন্ন ধরনের সলিউশন থাকতে পারে এই বিষয়টা নিয়ে। এখানে আমরা একটু সার্ভিস কাভারেজটা যদি দেখি আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রির মধ্যে, আফগানিস্তানে 42 আউট অফ 100, 100 হলো যদি 100 হয় তাহলে সব সার্ভিস কভার্ড। বাট শ্রীলঙ্কাতে আমরা দেখতে পারি আমাদের এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি, আউট অফ 100 72, বাংলাদেশ 54, হুইচ ইজ ভেরি লো। আপনি দেখতে পাচ্ছেন যে অ্যামং দ্য কান্ট্রিজ অনলি সেকেন্ড লোয়েস্ট বাংলাদেশ ইউএসসি সার্ভিস কভারেজটা পাচ্ছে। সো বাট আমরা একটু ট্রেন্ডটাও দেখবো পরে যে বাংলাদেশ গত কয়েক বছরে কি করলো, বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অন্যান্য দেশের তুলনায় খুব ভালো অবস্থান না। হেলথ এক্সপেন্ডিচার এজ এ শেয়ার অফ জিডিপি, আমরা জিডিপির কত পার্সেন্ট হেলথে খরচ করি সেটা যদি দেখেন, বাংলাদেশ এই অঞ্চলের সবচেয়ে কম খরচ করে, 2.39% অফ টোটাল জিডিপি।
এবং অন্যান্য দেশগুলো আপনি এখানে আফগানিস্তান সবচেয়ে বেশি খরচ করে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে 5%, more than 4%, শ্রীলঙ্কা অ্যান্ড টু দ্য রাইট অল দোজ কান্ট্রিজ মোর দেন 4%। আর এছাড়া পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ ইজ লো অ্যাকচুয়ালি। এবং বাংলাদেশের যদি আমরা শুধু গভর্নমেন্টের এক্সপেন্ডিচারটা জিডিপি কনটেক্সটে ধরি, তাহলে অনলি 0.74% অফ জিডিপি খরচ হয় হেলথে। এবং বাংলাদেশে একটা জিনিস হলো কি, যে আহ, মানে আমরা যে রিকমেন্ডেশনটা আমরা সাধারণত দেখি জিডিপির 4% খরচ, 5% খরচ করা উচিত, সেটা নিয়েও অনেক কোয়েশ্চেন আছে যে এটা তাই হওয়া উচিত কিনা। যদি খরচ করা উচিত যদি তাই হয়, তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ অনেক কম, 2.39। কিন্তু ওই 5% অ্যাকচুয়ালি প্রাইভেট সেক্টর থেকে যদি আসে, তাহলে জনগণের খুব বেশি উপকার হবে না, ওই আউট অফ পকেট পেমেন্টের উপরেই ডিপেন্ডেন্ট থাকতে হবে। আর যদি প্রায় পাবলিক সেক্টর থেকে ওই টাকাটা আনা যায়, তাহলে আপনি দেখেন অনলি 0.74% আছে বাংলাদেশে এখন। এটাকে 5%-এ আনতে গেলে ইট ইজ হিউজ এফোর্ট, ইট ইট টেক্স লং টাইম ডেফিনেটলি। আর আমি বলবো না কালকে এটা বাড়ানো হোক, বাট গ্র্যাজুয়ালি বাড়ানোর বিষয়টা থাকতে পারে। সো আউট অফ পকেট এক্সপেন্ডিচার অ্যাজ এ শেয়ার অফ টোটাল হেলথ এক্সপেন্ডিচার যদি আমরা দেখি, সেখানেও আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তান প্রায় 78%, বাংলাদেশ 73%। ওদিক দিয়েও বাংলাদেশ খুবই দুর্বল অবস্থানে আছে, অর্থাৎ আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা ভেরি হাই। তো সার্ভিস কভারেজ আমাদের কম, আউট অফ পকেট পেমেন্ট এক্সপেন্ডিচার অনেক বেশি। কাজেই এটা একটা অ্যালার্মিং সিচুয়েশনের মধ্যে আমরা আছি এখনো। এখানে আমি সার্ভিস কভারেজের একটু ট্রেন্ডটা দেখতে চাচ্ছি। আমরা যদি দেখি যে বাংলাদেশ, এই গ্রিন লাইনটা বাংলাদেশ, বাংলাদেশ 2005 থেকে দেখলে এখানে অ্যারাউন্ড 30% ছিল, অর 30 ছিল ইন্ডেক্স ভ্যালু আউট অফ 100, যেটা এখন 54-এ এসেছে এবং এটা বেড়ে যাচ্ছে। আম, এবং আপনি বলতে পারেন যে বেড়ে যাচ্ছে, তাহলে আবার ওদিকে আমাদের আউট অফ পকেট পেমেন্টস এর অবস্থাটা এত খারাপ কেন? কারণ আমাদের ইউএসসি সার্ভিস কভারেজটা হয়তো প্রাইভেট সেক্টর থেকে অনেক বেশি হচ্ছে, যার জন্য আউট অফ পকেট পেমেন্টটাও বেড়ে যাচ্ছে। অর্থাৎ আই সি দ্যাট সাম কাইন্ড অফ প্যারাডক্স ইস্যু রয়ে গেছে যদি টোটাল ইউএসসি থটের মধ্যে আমরা যাই। এখানে আমি একটু কম্পেয়ার করেছি যে লো অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজের তুলনায় বাংলাদেশ অনেক নিচে, এবং লো ইনকাম কান্ট্রিজের তুলনায় বাংলাদেশ উপরে আছে। সো বাট বাংলাদেশ গ্র্যাজুয়েটিং টু লোয়ার মিডল ইনকাম কান্ট্রি, সেই তুলনায় আমাদের হেলথ অত্যন্ত দরিদ্র অবস্থায় রয়ে গেছে। আউট অফ পকেট পেমেন্টের ট্রেন্ডটাও যদি আমরা দেখি, বাংলাদেশের এই গ্রিন লাইনটা 65.4% ছিল 2005-এ, গ্র্যাজুয়ালি এটা 73%-এর মতো। সো এটা অল্প অল্প বেড়ে যাচ্ছে সবসময়। এবং আপনাদের মনে আছে হয়তো হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি 2012-তে তৈরি হওয়ার পর থেকে সত্যিকার অর্থে যদিও এটা অর্ধেক নামিয়ে আনার কথা ছিল, তা তো হচ্ছে না, বরং উল্টা ডাইরেকশনে যাচ্ছে। এখানে আমরা জাস্ট ভেরি কুইকলি কিছু দেশের সাথে যদি কম্পেয়ার করি, বাংলাদেশ, কেনিয়া, ঘানা, কলম্বিয়া, থাইল্যান্ড এন্ড সো ফোর্থ, দেখেন এই রেড অংশটুকু আউট অফ পকেট পেমেন্টস 2005-এ এবং 22-এ বাংলাদেশে লাল অংশটা বেড়ে গেছে। কেনিয়াতে কমে গেছে অনেক, 45 থেকে 23-তে নেমে গেছে। আহ, ঘানাতেও কিছুটা বেড়ে গেছে, বাট নট অ্যালার্মিং সিচুয়েশন। কলম্বিয়াতে কিছুটা বেড়েছে, আর কলম্বিয়াতেও বেড়েছে, বাট নট ভেরি অ্যালার্মিং বিকজ অনলি 78%-এ আছে এখনো। আর আপনি যদি দেখেন থাইল্যান্ডে এটা অনেক কমে গেছে আউট অফ পকেট পেমেন্টস। সো আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আউট অফ পকেট পেমেন্টটা যেন কমে, অ্যাট দ্য সেম টাইম এই যে গ্রিন অংশগুলো যেন বাড়তে থাকে আমাদের দেশের জন্য। বাট আমরা এখনো খুব ভালো কিছু দেখতে পাচ্ছি না এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য। আমরা কিছু রিসার্চ করেছিলাম আগে বাংলাদেশের ডেটা নিয়ে 2010 এবং 2016 সালে, হাইয়েস্ট ডাটা নিয়ে। এবং আমরা তখন দেখেছিলাম যে 2010-এ 14%-এরও কিছু বেশি হাউস হোল্ড ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারে পড়ে গিয়েছিল। এবং আমরা দেখি যে পুয়ার পিপল যারা লেফট সাইডে, তারা মোর ক্যাটাস্ট্রফিতে পড়ছে কম্পেয়ার টু দ্য রিচার ওয়ান্স। ব্যাখ্যাটা ভেরি ক্লিয়ার, ওদের ইনকাম কম, কাজেই কম স্পেন্ড করলেই গরিবরা তাড়াতাড়ি ক্যাটাস্ট্রফি ফেস করে। তো এই ট্রেন্ডটা আমরা দেখতে পেয়েছি যে একটা সোশিও ইকোনমিক গ্রেডিয়েন্ট রয়েছে। সো ইট ইজ অ্যালার্মিং ফর পুয়ার পিপল ইন দ্য কান্ট্রি। আমরা যদি দেখতে চাই অন্যান্য বছরের সাথে তুলনা করি, তাহলে আউট অফ পকেট পেমেন্ট 2010-এ ছিল 63%, ক্যাটাস্ট্রফি 14% ছিল, এবং পোভার্টি ইম্প্যাক্ট ছিল
5% মানুষ দরিদ্র হয়ে গিয়েছিল হেলথ এক্সপেন্ডিচারের জন্য। 2016-তে এসে আমরা দেখি আউট অফ পকেট পেমেন্ট অনেক বেড়ে গেছে, 74%-এর মতো। ক্যাটাস্ট্রফিক বেড়ে 14 থেকে 24-এ চলে গেছে, অর্থাৎ 10% পয়েন্ট বেশি মানুষ হাউস হোল্ড ক্যাটাস্ট্রফিতে পড়েছে। এবং পোভার্টি ইম্প্যাক্টও 3.5 থেকে 4.5-এ। 2022-এর ডেটাটা এখনো কমপ্লিটলি অ্যানালাইজড হয়ে একটা রিপোর্ট আকারে আসেনি, স্ক্যাটার্ড ভাবে কিছু ইনফরমেশন আছে, ওটা আমি আর শেয়ার করছি না। বাট আমার কাছে মনে হয় না যে এটা খুব ভালো সিচুয়েশন হচ্ছে এটাতেও 2022-এ, বিকজ অফ আমরা জানি যে আমাদের প্রাইভেট সেক্টরের উপর ডিপেন্ডেন্সি অ্যান্ড আউট অফ পকেট পেমেন্টস ইনক্রিজিং। এখানে আমরা একটু দেখতে পারি যে ভেরি রিসেন্টলি বাংলাদেশ গভর্নমেন্ট যে একটা জিনিস খেয়াল রাখা দরকার, সেটা হলো হেলথ মেডিসিনের জন্য যে এক্সপেন্ডিচারটা হেলথের জন্য, এটা 60 to 65% ডিপেন্ড করে বিভিন্ন স্টাডিতে বিভিন্ন রকম, বাট এটা খুব কমনলি ফর্ম, অর্থাৎ সবচেয়ে বড় খরচটাই ড্রাগ থেকে আসে। রিসেন্টলি গভর্নমেন্ট 135টা নতুন ড্রাগকে এসেনশিয়াল ড্রাগ লিস্টে বা ওয়াইজ লিস্টে নিয়ে এসেছে, এবং এটার প্রাইসও ফিক্স করা হবে। কিন্তু আমাদের একটু জানতে হবে যে আসলে এই 135টা সত্যি কি ক্যাটাস্ট্রফিতে অনেক কন্ট্রিবিউট করতো আর এখন কম করবে? এই অ্যানালাইসিস গুলো রিসার্চারদের পক্ষ থেকে করাটা খুব জরুরি, যে এটার আসলে ইম্প্যাক্টটা কি হতে পারে, আর পরবর্তীতে আমরা দেখতেও পারবো কি ইম্প্যাক্ট হচ্ছে রিয়েল ডেটা থেকে। আম, এই ক্ষেত্রে আমি কয়েকটা পয়েন্ট এখানে একটু ইন্ডিকেট করি। আহ, একটা হলো ওয়াইজ লিস্টটা এক্সটেন্ড করার ফলে কতটুকু আউট অফ পকেট পেমেন্ট কমলো, এটা একটা জানার বিষয়। আমাদের ওয়েস্ট অফ মেডিসিনের কথাটা ভাবতে হবে। আমাদের বাসার সবার মানে বাসাতে দেখবেন যে কিছু আনইউজড মেডিসিন থাকে সব সময়, হ্যাঁ, এগুলো ব্যবহার হয় না, কিন্তু বছরের পর বছর আমরা কিনি আবার জমাই। তো আসলে এই ধরনের মেডিসিনের ব্যবহারটা করা ঠিক কিনা, এবং এটাও একটা অংশ যে কন্ট্রিবিউট করে ক্যাটাস্ট্রফি আর ড্রাগ এক্সপেন্ডিচার এবং ক্যাটাস্ট্রফিতে ডেফিনেটলি এটা হতে পারে। এখানেও কিছু রিসার্চের প্রয়োজন আছে। আমরা তারপরে ধরেন যে কস্ট এফেক্টিভনেস অ্যানালাইসিসটা আমরা কখনোই খুব বেশি দেখি না, ফিউ থাকতে আছে, বাট খুব একটা দেখি না ড্রাগের ক্ষেত্রে। আমরা যদি কস্ট এফেক্টিভ ইউজ যদি করতে পারতাম ড্রাগের, এটা হয়তো বেটার কিছু হতে পারতো। ওভার দ্য কাউন্টার প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক ইউজ, অল দোজ থিংস আমার মনে হয় যে আমাদের এখানে অনেক বেশি রিসার্চের দরকার আছে। এবং আমরা সত্যি কথা ডিজিডিএ ও ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রেজেন্স অত ভিজিবিলিটি আমি দেখি না, অন্যরা দেখলে দেখতে পারেন, কিন্তু আমি খুব বেশি দেখি না। তবে আমার মনে হয় যে এই অর্গানাইজেশনটার সাথে আমাদের কাজ সবার অনেক বাড়ানো উচিত। তাহলে আমরা, ইফ উই আর কনসার্ন অ্যাবাউট অ্যাকচুয়ালি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার অ্যান্ড দিস হিউজ এক্সপেন্ডিচার ফ্রম মেডিসিন, আমার মাথায় অনেক কিছু ঘুরে যে ওনাদের সাথে কি নিয়ে কাজ করা যায়। বাট আমার মনে হয় যে উই শুড হ্যাভ এ প্ল্যান ফ্রম দ্য রিসার্চার্স এন্ড পাবলিক হেলথ ফাউন্ডেশন, হাউ টু ডু ইট, হাউ টু রিচ দ্যাম ইন এ বেটার ওয়ে। স্যার আমি একটু স্মরণ করিয়ে দেই, আমরা আপনাকে আপনার কথাগুলো খুবই এনজয় করছি সবাই নিশ্চিতভাবেই, কিন্তু আমাদের আর 3 মিনিট সময় আছে আপনার জন্য। ওকে, আমি থ্যাংক 3 মিনিটের মধ্যে শেষ করে দেবো। হ্যাঁ, আমার আর দুটো তিনটা স্লাইড আছে দেখুন। ওকে, থ্যাংক ইউ। সো যে জিনিসটা আমাদের করা দরকার, যে আমাদের এফিশিয়েন্ট ইউজ অফ এক্সিস্টিং রিসোর্সের এফিশিয়েন্ট ইউজ করতে হবে, এটা জরুরি। আমাদের 5% জিডিপির 5% হেলথ এক্সপেন্ডিচারে আনতেই হবে, ব্যাপারটা এরকম না, বাট এটার জাস্টিফিকেশন দরকার, যে আনার দরকার আছে কিনা, করলে কিভাবে করতে হবে। আমাদের পাবলিক ফান্ডে যে ট্যাক্স মানিটা, এটা কিভাবে প্রাইভেট সেক্টরের সাথে শেয়ার করে প্রাইভেট সার্ভিস সেক্টর থেকেও আমরা সার্ভিস কিনতে পারি কিনা সেটা ভাবতে পারি। কারণ গভর্নমেন্ট হসপিটাল অনেক সময় ওভারফ্লোডেড পেশেন্ট থাকে, সেটা আমরা প্রাইভেট সেক্টরের সাথে শেয়ার করতে পারি কিনা। নিউ রিসোর্সেস দরকার ফান্ডিং এর জন্য। আমাদের ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস, নিড বেসড অ্যালোকেশন ফর দ্য বাজেট, এবং এই জিনিসটা আমাদের হচ্ছে না বছরের পর বছর, এটা একটু খেয়াল রাখতে হবে। আমরা কমিউনিটি বেস সেলফ হেল্প ইনিশিয়েটিভ নিতে পারি। এগুলো ডিটেল আমি আই হ্যাড ইন সাম আইডিয়াস ইন মাইন্ড। পরে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স আমরা টার্গেট করতে পারি যারা হাই ইনকাম আর্নার্স সোসাইটিতে, তাদের জন্য। এবং আমরা দেখি যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ অ্যাচিভমেন্টের জন্য কয়েকটা অ্যাকশন পয়েন্ট ইউনাইটেড নেশনস অ্যাড্রেস করেছে। তার মধ্যে একটা হলো পলিটিক্যাল লিডারশিপের ব্যাপারটা খুব স্ট্রং, যে হেলথে পলিটিক্যাল লিডারশিপ, ইটস নট অনলি হেলথ অ্যাকচুয়ালি,
হলিস্টিক অ্যাপ্রোচে এই লিডারশিপটা ডেভেলপ করতে হবে। আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের প্রয়োজনীয় ল থাকতে হবে, রেগুলেশনস থাকতে হবে। আমাদের হেলথ ওয়ার্কফোর্সের হাই কোয়ালিটি হেলথ ওয়ার্কফোর্স এবং ওয়েল মানে নিড বেসড হেলথ ওয়ার্কফোর্সের দরকার হবে। আমাদের ভালো ইনভেস্ট করতে হবে এবং বেটার ইনভেস্টমেন্ট লাগবে। শুধু টাকা খরচ করলেই হবে না, বেটার ওয়েতে খরচ করতে হবে। আমাদের ইউনিভার্সাল হেলথ কভারেজের দিকে মুভ করার জন্য সব সেক্টর দেশের একই সাথে কাজ করতে হবে। জেন্ডার ইকুইটি হেলথের ক্ষেত্রে খুব জরুরি ক্ষেত্রে, এবং ইউনিভার্সাল হেলথ কভারেজকে কানেক্ট করতে হবে হেলথ সিকিউরিটির সাথে, সেটা খুব ইম্পর্ট্যান্ট। সো এই পয়েন্টগুলো খুবই জরুরি, এবং এগেইন আমার মনে হয় যে আমাদের অনেক কাজ করার আছে এই জিনিসটা অ্যাড্রেস করার জন্য। এটা শুধু যেন রিসার্চে সীমাবদ্ধ না থাকে, উই নিড টু ওয়ার্ক উইথ পলিসি মেকার্স ভেরি ক্লোজলি। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে কিছু সোর্স আছে, আপনারা দেখতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যারকে একদম অন টাইমে শেষ করার জন্য। প্রিয় সুধী যারা শুনছেন, আমি বলবো, আমি নিশ্চিত আমার মতো আপনাদের মনে অনেক প্রশ্ন আছে। সেই প্রশ্নগুলো যদি একটু চ্যাট বক্সে দেন, আমরা সময় সুযোগ করে আমাদের বিশেষজ্ঞদের কাছ থেকে আমরা শুনে নিব। তো এই পর্যায়ে আমি আহ্বান করব আমাদের সবার প্রিয় মুখ, আমাদের প্রফেসর ডক্টর লিয়াকত আলী, চিফ সায়েন্টিস্ট অ্যান্ড অ্যাডভাইজার, পথিকৃৎ ইনস্টিটিউট অফ হেলথ স্টাডিজ। উনি ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সে। সো স্যারকে আমি রিকোয়েস্ট করব, স্যার আপনি আপনার বক্তব্যটি পেশ করার জন্য। থ্যাংক ইউ সজীব। সবাইকে শুভ সন্ধ্যা এবং আসসালামু আলাইকুম। আমি প্রথমেই পাবলিক হেলথ ফাউন্ডেশনকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আহ্বান জানানোর জন্য এই অনুষ্ঠানে। আমি মনে করি যে এই সময়টা খুব অত্যন্ত আমাদের জন্য ক্রুশাল, কারণ এখন একটা ট্রানজিশন পিরিয়ড আমরা আশা করছি। সামনে একটি রাজনৈতিক সরকার আসবে নির্বাচিত, এবং তাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কিছু বাস্তবায়নের প্রত্যাশা করব। তো এই সময় এই আলোচনাগুলো খুবই জরুরি হয়ে উঠেছে, কারণ জাহাঙ্গীর খান সাহেব খুব চমৎকার একটি পটভূমি দিয়ে আমার কাজকে সহজ করে দিয়ে গেছেন। উনি যেটা বলেছেন সেই কথাটি খুব গুরুত্বপূর্ণ, যে শুধু রিসার্চের জন্য না বা সেমিনারের জন্য না, আমরা সত্যিকার অর্থে কি করতে পারি, অ্যাকশন, সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং তিনি ইতিমধ্যে ব্যাকগ্রাউন্ডে দেখিয়েছেন যে ইউনিভার্সাল হেলথ কাভারেজে আমরা কিন্তু আসলে সত্যি অর্থে ততটা এগোইনি। আমরা যত স্বাস্থ্যের ক্ষেত্রে অগ্রগতি ঢাকঢোল পিটিয়েছি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে একই সঙ্গে প্যারাডক্স, যে সেই অগ্রগতিটা মোস্টলি কিন্তু প্রাইভেট সেক্টরকে ইনভলভ করে আমাদের যে ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার, আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার, এগুলো সব বৃদ্ধি পেয়ে গরিবকে আরো গরিব করে আমরা নিজেরা আরো মধ্যবিত্তকে গরিব বানিয়ে তারপরে আমাদের অগ্রগতিটা হয়েছে। সুতরাং ইউনিভার্সাল হেলথ কভারেজের দৃষ্টিকোণ থেকে আমাদের অগ্রগতিটা কিন্তু সেভাবে হয়নি। তো এখন এই যে আমরা, আমাকে অ্যাপ্রোচ করা হয়েছিল যে রিসেন্ট গভর্নমেন্ট ইনিশিয়েটিভস, আমি কিন্তু গভর্নমেন্টের প্রতিনিধি হিসেবে কেউ কিছু বলতে পারবো না। তবে যেহেতু কিছু কিছু পলিসি মেকে কিছু কিছু ইনভলভ থাকি, আর আমরা দ্রষ্টা হিসেবে এবং অবজারভার হিসেবে কিছু কিছু খবর রাখি, সেখান থেকে আমি কিছু কথা বলবো। এটা কিন্তু অল ইনক্লুসিভ না, হ্যাঁ, এটা কিন্তু কিছু কিছু ছুটে যাবে। তো আমাদের এই পিরিয়ডটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ এই পিরিয়ডটাতে একটা আমরা ধারণা করেছি যে একটা বড় পরিবর্তন হয়ে একটা জনমুখী স্বাস্থ্য সেবার দিকে আমরা এগিয়ে যাব। তো দেখা গেছে যে 18 মাসে কিছু নিউ ইনিশিয়েটিভ সত্যি সত্যি হয়েছে, এবং সেটা ইউএসসি কে লক্ষ্য করে আমরা আজকে সেটার কয়েকটা এক্সাম্পল বলবো। আমি আগেই বলেছি যেটা অল ইনক্লুসিভ না, হয়তো আরো থেকে যাবে কিছু, আমি যেটা জানি না, বা সবটা হয়তো আমার এই মুহূর্তে আসে নাই। এই ইনস্টিটিউট গুলোর বেশিরভাগই কিন্তু এখনো পলিসি বা স্ট্র্যাটেজি লেভেলেই, হ্যাঁ, এগুলো বাস্তবায়ন খুব সেভাবে শুরু হয়নি। কিছু কিছু এসছে একদম ইমপ্লিমেন্টেশন ফেজের কাছাকাছি, কিন্তু আমি মনে করি তারপরও এক্সারসাইজ গুলো গুরুত্বপূর্ণ এই কারণে যে এগুলো পরবর্তী যে সরকার আসবে সেখানে আমরা যদি সম্মিলিতভাবে এখন থেকে চেষ্টা করি এবং তাদেরকে সেন্সিটাইজ করি, বিশেষ করে এই সময়ে যখন তাদের মানে এজেন্ডা গুলো তৈরি হচ্ছে, ম্যানিফেস্টো গুলো তৈরি হচ্ছে, সেই সময় করতে পারলে খুবই ভালো হয়। হুম, আমাদের সব সম্মিলিত চেষ্টাগুলো বাস্তবায়ন করতে পারলে। তো আমরা দেখি যে কি কি ধরনের নেওয়া হয়েছে এর মাঝে। কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের মধ্যে এই সরকার একটি হেলথ সেক্টর রিফর্ম কমিশন করেছিলেন, হ্যাঁ, এবং সেই কমিশনের একটা সুদীর্ঘ রিপোর্ট, প্রায় 300 পৃষ্ঠার কাছাকাছি, 300 পৃষ্ঠার ঊর্ধ্বে রিপোর্ট প্রকাশিত হয়েছে, এবং
সেটি জমা দেওয়া হয়েছে এবং তারা কমিট করেছিলেন যে এটা বাস্তবায়ন করবেন, যদিও আমি মনে করি যে সেভাবে ততটা অগ্রগতি হয় নাই, কিন্তু বা হয়ই নাই সেই অর্থে, কিন্তু তারপরেও অন্তত পক্ষে এটি একটি রিকগনাইজ ডকুমেন্ট, সেজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে পরের গভর্নমেন্টকে অন্তত আমরা বলতে পারবো যে এটা একটা স্বীকৃত ডকুমেন্ট। আমরা আরেকটি অগ্রগতি হয়েছে, যেটি জাহাঙ্গীর খান সাহেব বলছিলেন যে যে হেলথ সেক্টর, হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি যে ব্যর্থতা 2012-32 যা ভেবেছিলাম, তার অনেক ক্ষেত্রে ইউএসসির ক্ষেত্রে তার উল্টো দিকেও গিয়েছে, সেটা একটা আপডেটিং হয়েছে এবং সেখানে ইউএসসির সঙ্গে যে অভিজ্ঞতাগুলো অর্জন হয়েছে ওই ইউএসসি কেন্দ্রিক, সেই বিষয়গুলো কিন্তু অনেকগুলো অ্যাড্রেস করার চেষ্টা করা হয়েছে। তো আমরা সেটা একটু দেখবো। আমরা আরেকটি স্ট্র্যাটেজি গ্রহণ করা হয়েছে, হেলথ কেয়ার ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজিও কিন্তু পাস হয়েছে এবং গভর্নমেন্ট কিন্তু এগুলো সবগুলোই, হেলথ কেয়ার ফাইন্যান্স স্ট্র্যাটেজি ফাইনালি ডিসিমিনেশন হয়নি, কিন্তু মোটামুটি স্টেক হোল্ডার কনসালটেশন শেষ হয়ে গ্রহণযোগ্য হয়ে গেছে। হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি কিন্তু গৃহীত হয়ে গেছে, হ্যাঁ, ডিসিমিনেশন হয়ে গেছে। আর আরেকটা যেটা কমিটি করেছে, এটা প্রিপারেশন অফ দ্য ইউএসসি রোড ম্যাপ। এটা হেলথ ইকোনমিক্স ইউনিটের উদ্যোগে, এটা সরকারের উচ্চ পর্যায়ে করেছেন এবং আসবো সেটাতে। সেই রোড ম্যাপটা ইউনিভার্সাল হেলথ কাভারেজ রোড ম্যাপ। আরেকটি উদ্যোগ যেটা ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় প্রায় 100টি আরবান হেলথ প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার করার উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা আমরা মনে করি ইউএসসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবান হেলথ কেয়ার আমাদের সবচেয়ে খুবই একটা অবহেলিত বিষয় ছিল। আর রিসেন্টলি আরো কয়েকটি, যেমন রিঅর্গানাইজ করা ডিরেক্টরেট গুলোকে এবং আমাদের সেটাতে প্রাইমারি হেলথ কেয়ার বা পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার একটা ডিরেক্টরেট করার উদ্যোগ নেওয়া, যেটা অনেক দিনের দাবি ছিল। এটা পিএসসির সাথে ইউএসসির সাথে জড়িত। আর পিএসসি অর্ডিন্যান্স একটা প্রসেস করা শুরু হয়েছে, প্রাইমারি হেলথ কেয়ার অর্ডিন্যান্স, এবং সেটা ড্রাফট জমা দিয়ে এটা একটা শুরু হয়েছে। আর যেটা আমি রিসেন্টলি অ্যাড করতে পারিনি, সেটা শেষের দিকে একটা স্লাইড অ্যাড করেছি, এই যে যেটা জাহাঙ্গীর খান সাহেব বলছিলেন যে ঔষধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে যে অগ্রগতিটা হয়েছে খুব মাত্র কয়েকদিন আগে। তা আমরা যদি যাই তাহলে দেখবো যে যখন নোটিফিকেশন যেটা হয়েছিল আমাদের কমিশনের, স্বাস্থ্য সংস্কার কমিশনের, হেলথ কেয়ার রিফর্ম কমিশনের, সেটার কিন্তু আমি যেখানে হলুদ করে রেখেছি দেখবেন লেখা ছিল যে স্বাস্থ্য সেবাকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য সেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করিতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করিবার লক্ষ্যে, এটার কিন্তু অবজেক্টিভই ছিল সর্বজনীন করা। এই যে ইউনিভার্সাল হেলথ কাভারেজের যে কথাগুলো, জনমুখী, সহজলভ্য এবং সর্বজনীন, এইটাই কিন্তু আসলে উদ্দেশ্য ছিল। সুতরাং আমাদের রিফর্ম কমিশন কিন্তু সবসময় চেষ্টা করা হয়েছে যে এইটাকে ফোকাস করে কাজটা করতে, হ্যাঁ, এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, হ্যাঁ, যে আমাদের যেন, আমরা যেন স্বাস্থ্য সেবাকে আহ সর্বজনীন এবং সহজলভ্য করতে পারি। তো এই উপলক্ষে এই এই উদ্দেশ্যকে কেন্দ্র করে প্রতিবেদন কি সেই কাজটা করেছে, সংস্কার কমিশন কি সেই কাজটা করেছে, সেটা প্রশ্ন, যে তারা কি এই লক্ষ্যে ছিল। কারণ আমাদের দেশে সাধারণত হয়েছে কি, আমরা সব বড় বড় অবকাঠামো, বড় বড় ক্যাচি প্রজেক্ট ইত্যাদি যত আগ্রহ প্রকাশ করেছি গত বিগত বছরগুলিতে, তার চাইতে স্বাস্থ্য সংস্কারের যে বেসিক যে কতগুলো বিষয় যা ভিত্তি, সেই কাজটা কিন্তু রিলেটিভলি কম করা হয়েছিল। তো সেইখানে আমি যদি মুখবন্ধের প্রথম লাইনগুলো আপনারা লক্ষ্য করবেন, হ্যাঁ, এই রিপোর্টের, কমিশনের রিপোর্টের প্রথম লাইনগুলোতেই লেখা আছে যে স্বাধীনতার পরবর্তী দশকগুলিতে প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি সত্ত্বেও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ ইউএসসি অর্জনে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। এবং যে 4টি কৌশলগত অগ্রাধিকারকে ভিত্তি করে সুপারিশটা করা হয়েছে, সেটা হলো প্রাথমিক সেবার শক্তিশালীকরণ, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ইত্যাদি, আর্থিক সুরক্ষা নিশ্চিতকরণ, এটাও আসলে ইউএসসির সঙ্গে জড়িত। বাকি সব কথাগুলোর সঙ্গে কিন্তু সেটা যোগসূত্র রয়েছে। আমরা যখন প্রাথমিক স্বাস্থ্য সেবাকে 1 নম্বর বলছি, তখন কিন্তু বারবারই যেটা বলা হচ্ছে যে, মানে সারা বিশ্বেরই অভিজ্ঞতা হচ্ছে, বিশেষ করে কোভিড পিরিয়ডে আরো বেশি অভিজ্ঞতা অর্জিত হয়েছে এবং জেনেভার যে ডব্লিউএইচও যে রিভিউ ফ্রেমওয়ার্ক হয়েছিল, সেখানে আলোচনা হয়েছে যে আমরা আসলে যারা প্রাইমারি স্বাস্থ্য সেবায় মানে শক্তিশালী, তারাই কিন্তু ইউএসসি অর্জন সবচেয়ে, তারাই কিন্তু রেজিলিয়েন্ট স্বাস্থ্য সেবা তৈরি করতে পেরেছে এবং তাদের পক্ষেই ইউএসসি অর্জন করার সুবিধাজনক। সেই জন্য আমরা সবসময় সেটাকে জোর দিয়েছি। তাহলে এই পুরো মানে রিপোর্টের ভিতরে কিন্তু এইটা রিফ্লেকশন রয়েছে। আমি আর ইন বিটুইন যাচ্ছি না, কারণ সময় আমাদের সংকীর্ণ। কিন্তু আপনারা যদি পড়ে দেখবেন যে সম্পূর্ণভাবে কিন্তু এই রিপোর্টটাতে
আমরা সেই জন্য বারবার বলছি যে যারাই নির্বাচিত হবেন তারা যদি একটু দয়া করে পড়েন এবং এখান থেকে যদি কিছু এলিমেন্ট নেন, তাহলে দেখবেন যে আমরা ইউএসসি অর্জনের লক্ষ্যেই কিন্তু সব কথাগুলো বেশি করে বলা হয়েছে। তো জনস্বাস্থ্য বিভাগকে আলাদা করা, এই জন্য যদি আমরা সত্যি সত্যি এটা অর্জন করতে চাই প্রাথমিক স্বাস্থ্য সেবা, তাহলে এবং পাবলিক হেলথকে ইম্পর্টেন্স দিতে চাই, তাহলে আমরা সাজেস্ট করেছিলাম যে অন্যান্য বিভাগের মধ্যে জনস্বাস্থ্য বিভাগের জন্য জনস্বাস্থ্যের উন্নয়নে নীতিমালা প্রণয়ন এবং রোগ প্রতিরোধের জন্য এটি একটি কিন্তু বেসিক একটা বিভাগ থাকতে হবে, এবং সেইটা চেষ্টা করা হয়েছে। এবং সেইখানে কিন্তু এখন একটা মানে প্রায় প্রজ্ঞাপন পর্যায়ে, আমার কাছে যে ইনফরমেশন ছিল, প্রায় প্রজ্ঞাপন পর্যায়ে রিওরিয়েন্টেশন, যে দুইটা মন্ত্রণালয়কে বিভাগকে এক করে আমাদের কিন্তু ইতিমধ্যে প্রজ্ঞাপন পর্যায়ে চলে এসেছিল যে ক্লিনিক্যাল সার্ভিস, এডুকেশন এন্ড রিসার্চ এবং পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ার, এই তিনটা ডিজি করার জন্য কিন্তু প্রজ্ঞাপন পর্যায়ে এসে এখন পর্যন্ত বাস্তবায়িত যদিও হয় নাই, কিন্তু আমরা আশা করছি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় হোক বা পরবর্তী সরকারে এটা যেন আমাদের হয় আর কি। এটাই আমাদের এখন প্রত্যাশা, যে এটা একটা পর্যায় পর্যন্ত এসে আছে। আমরা যদি খুব সংক্ষেপে হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি তো যাই, তাহলে সেখানেও কিন্তু এই যে পাবলিক ফাইন্যান্সিং বৃদ্ধির কথা যেটা বললেন জাহাঙ্গীর খান সাহেব, সেটাই কিন্তু 5 নম্বর রিকমেন্ডেশন খুব পরিষ্কারভাবে আছে, যে যদি এফেক্টিভ ইউএসসির দিকে যেতে হয় তাহলে আমাদের রিসোর্স বাড়াতে হবে পাবলিক ফাইন্যান্সিং, এবং এই 5% জিডিপির কথা, এটা কিন্তু মোটামুটি সেইটা যদিও আইডিয়াল না হতে পারে, কিন্তু লক্ষ্য একটা ধরে এগোতে হয়, এবং সেই লক্ষ্যে আমরা সেন্সিটাইজ করেছি। আশা করছি যে এই বিভিন্ন রকম উদ্যোগের মাধ্যমে আমরা আরো করব, এবং এই পলিটিক্যাল পার্টিগুলার এজেন্ডাতে একটা বড় পলিটিক্যাল পার্টি ইতিমধ্যে ডিক্লারেশন দিয়েছেন, এবং আমরা যতদূর পর্যন্ত তাদের পাবলিক ইয়েগুলো পাচ্ছি, ডকুমেন্ট গুলো, সেগুলোতে ইতিমধ্যেই তারা এটা ইনক্লুড করেছেন যে সেই দিকে তারা যাওয়ার চেষ্টা করছেন। তো আমরা সেটাতে হ্যাপি যে আরো সবাই যেন এটা চেষ্টা করে, যে যারাই আসবেন তারা যেন এই কাজটা করেন। আরেকটা, আপনি জাহির খান সাহেব বলেছেন যে শেষের দিকে যে ইউএন এর যে রিকমেন্ডেশন, সেখানেও কিন্তু আছে যে যদি আমরা চাই তাহলে কিন্তু হেলথ ওয়ার্কফোর্সের ব্যাপারে মনোযোগ দিতে হবে, কারণ এটা আমাদের কেন্দ্র এবং এটা খুব অবহেলিত বিষয় আমাদের। এখানেও লক্ষ্য করবেন যে এটা 2015 সালে একটা হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি, 16 সালে আহ, এটা ইয়ে ছিল, অ্যাকসেপ্টেড ছিল। সেইখানে যে আহ, বিষয়গুলো যেগুলো থিমেটিক এরিয়া ছিল, এখানে সুস্পষ্টভাবে এখন একটা আপডেটেড যে 24 সালে যেটা হয়েছে, সেখানে প্রাইমারি হেলথ কেয়ার রিলেটেড ওয়ার্কফোর্সের জন্য আলাদা একটি থিমেটিক এরিয়াই করা হয়েছে, এবং প্রাইমারি হেলথ কেয়ারকে সর্বজনীন করতে গেলে প্রাইমারি হেলথ কেয়ার ওয়ার্কফোর্সে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, সেটি কিন্তু এই স্ট্র্যাটেজির মধ্যে রয়েছে। এবং তার মানে হলো যে আমরা বড় বড় অবকাঠামোর চাইতে আমরা প্রাইমারি হেলথ কেয়ার ওয়ার্কফোর্সকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। সুতরাং এটিও আরেকটি অগ্রগতি। আমি মনে করি যে এটা কিন্তু অ্যাকসেপ্টেড ডকুমেন্ট। এখন যারা আসবেন তারা যদি ইতিমধ্যে, আমাদের তো সবচেয়ে মুশকিল হয়ে গেছে যে ইনস্টিটিউশনাল মেমোরি, আমাদের যে হেলথ মিনিস্ট্রিতে অত্যন্ত পুয়ার। এখন এই ইনস্টিটিউশনাল মেমোরি যদি জাগ্রত করে এই কাজগুলো যেগুলো করা অ্যাকসেপ্টেড গৃহীত, সেগুলোকে যদি তারা বাস্তবায়িত করেন তাহলে সবচেয়ে ভালো হয়। আরেকটি যেটা বললাম যে একটা রোড ম্যাপ তৈরির জন্য একটি কমিটি তৈরি হয়েছে, যে ইউএসসি রোড ম্যাপ। তো ইউএসসি রোড ম্যাপের একটা মানে আমি একটা ভালো বিশেষত্ব যেটা লক্ষ্য করলাম, সেটা হলো একটা টেকনিক্যাল কমিটির সাথে যে আমাদের যে একটা ওভারসাইট কমিটি করা হয়েছে, সেখানে আমি আছি। তো ওভারসাইট কমিটিতে একটা বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে যে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়। আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু এই রোড ম্যাপের একটা প্রধান বিষয় হয়েছে, রোড ম্যাপের ড্রাফটটা তৈরি হয়ে গেছে, এবং রোড ম্যাপের ড্রাফটটা তৈরি হয়ে এটা এখন ওভারসাইট কমিটিতে ফাইনালি যাবে। যদিও এখানে যেভাবে ফেজটা করা হয়েছে, আমরা ওভারসাইট কমিটিতে সেটা একটু ওভাররুল করার চেষ্টা করে প্যারালাল করব। কিন্তু এখানে যেটা বলা হয়েছে সেটাও কিন্তু ওই যে 100% যে পিএসসি ফর অল, যেটা সবাইকে বলা হচ্ছে যে এই বিষয়টা কিন্তু সরকারি অর্থায়নে, যেটা আমার জাহিদ খান সাহেব বলছিলেন যে যদি সরকারি অর্থায়নে একটা সার্টেন অংশ না হয়, প্রাইভেট সেক্টরের মাধ্যমে যদি পকেটে টাকা মানে দিয়ে যদি আরো কাভারেজ বাড়াতে হয় তাহলে হবে না। তো আমাদের প্রাইমারি হেলথ কেয়ারটা সবার জন্য সার্বজনীন করা, এইটা 2035 সালের মধ্যে আস্তে আস্তে ফেজ 2 এ গিয়ে কিন্তু আহ, আরো অনেক সেবাকে ইনক্লুড করা, এবং পরবর্তীতে যে সার্ভিস কাভারেজ ইন্ডেক্স বাড়ানো এবং এনশিওরিং ফাইন্যান্সিয়াল যে প্রোটেকশন, এগুলোর ক্ষেত্রে কিন্তু রোড ম্যাপে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এবং এটাতে আমি যেটা উল্লেখ করছিলাম, ভালো দিকটা হচ্ছে যে এখানে হেলথ মিনিস্ট্রি ছাড়াও ফাইন্যান্স মিনিস্ট্রি, প্ল্যানিং কমিশন, লোকাল গভর্নমেন্ট ডিভিশন, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এই সবাইকে ইনভলভ করে কিন্তু একটা কমিটি যেভাবে তৈরি হয়েছে,
তাতে যদি কারণ মাল্টি সেক্টর ইনভলভমেন্ট ছাড়া এটা অর্জন সম্ভব না, সেটা একটা করা হয়েছে। এবং আমরা হ্যাপি যে যদি এই কাজটা করা যায় তাহলে আমাদের হয়তো ইউএসসি রোড ম্যাপের জন্য 35 সাল পর্যন্ত আমরা কি কি করতে যাবো, 40 সাল পর্যন্ত এর একটি সুস্পষ্ট দিক নির্দেশনা এবং টাইম ফ্রেম এবং পরিকল্পনাটা অ্যাপ্রুভ হয়ে যাবে। স্যার আরেকটি একটু একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের হ্যাঁ হাতে 3 স্যার মিনিট 3 মিনিট না? সময় আছে। 3 মিনিট, আচ্ছা। ধন্যবাদ। আরেকটি হলো যে নগর অঞ্চলে আমরা জানি যে ইউএসসি আমাদের জন্য বিস্ফোরা একটা, হ্যাঁ, যে আমাদের আরবান হেলথ কেয়ারে রুরালে ফাংশনিং না থাকলে, ফাংশনাল না থাকলেও অন্তত ইয়েগুলো রয়েছে, ফ্যাসিলিটিস গুলো, একটা কাঠামো রয়েছে, কিন্তু রুরালে কিছুই ছিল না। তো সেখানেও কিন্তু ইতিমধ্যে 100টা নগর স্বাস্থ্য সেবা তৈরির জন্য একদম হিউম্যান রিসোর্স ডিজাইন সহ, এবং সেখানে যথেষ্ট রকম এক্সারসাইজ করা হয়েছে স্টেক হোল্ডার কনসালটেশনে, এবং সেবার মানটা অনেক পরিধিটি অনেকগুলো বিস্তৃত করে এবং সেগুলোকে এক ধরনের স্যাটেলাইট করে যেখান থেকে সেকেন্ডারি টার্সিয়ারিতে রেফার্ড হবে, সেই কাজটা কিন্তু করা হয়েছে। এবং সেই এক্সারসাইজ গুলো শেষ করে এটা কিন্তু অলরেডি প্ল্যানিং কমিশনে অ্যাপ্রুভালের জন্য গিয়েছে, এবং এখানে ফিজিক্যাল ম্যাপটাও করে দেওয়া হয়েছে, এটা কাস্টমাইজ করে এক্সিস্টিং যে ফ্যাসিলিটি গুলো সম্ভব নাহলে ভাড়া বাড়িতে, সেই কাজটা কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক এক ধরনের একটা ফান্ডিং করছে। যে ফান্ডিং এ এই প্রজেক্টটা কিন্তু এখন প্ল্যানিং কমিশনে আমি যতদূর জানি এটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর্যায়ে রয়েছে, এবং সেখানে ফ্লো চার্ট থেকে শুরু করে 2 বেলা একদম সন্ধ্যা পর্যন্ত সার্ভিস দেওয়ার জন্য একটা কাঠামো করা হয়েছে। তাহলে এই ব্যাপারটাও কিন্তু একটু এগিয়েছে। আরেকটি বড় বিষয় যে আমাদের যদিও নীতিগতভাবে স্বাস্থ্য সবার মৌলিক অধিকার, কিন্তু প্রাথমিক স্বাস্থ্য সেবাকে একটা একটা আইনগত ভিত্তি দেওয়ার জন্য একটা প্রাথমিক স্বাস্থ্য সেবা অধ্যাদেশ এটা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে, এবং মন্ত্রণালয় এটা বিবেচনাধীন রয়েছে। আমরা সবাই মিলে চেষ্টা করলে যদি এখন একটা অর্ডিন্যান্সটা জারি করাতে পারতাম, যেটা পরে অ্যাক্টে কনভার্টেড হবে আফটার পলিটিক্যাল গভর্নমেন্ট, এই কাজটা কিন্তু সবাইকে আমাদের করতে হবে। আর রিসেন্টলি যেটা বলা হয়েছে যে এইটা আমি মনে করি এটাও খুব যুগান্তকারী, যদি এই প্রাইসিং কন্ট্রোলটা, এটা চ্যালেঞ্জ অনেক, যেটা জাহিদ সাহেব বললেন যে এটা জাহিদ খান সাহেব ইতিমধ্যে যেটা বলেছেন যে এর দ্বারা সত্যি সত্যি এগুলো ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার কত ভূমিকা রাখে, কিন্তু আরো চ্যালেঞ্জ রয়েছে, এগুলোর কোয়ালিটি ফল করবে কিনা, ওই কোম্পানিগুলো, ভালো কোম্পানিগুলো এগুলো প্রোডাকশন কমিয়ে দেবে কিনা, এইসব নানান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কিন্তু আমি মনে করি যে এটা একটা গুড ইনিশিয়েটিভ, যেটা আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজ, কারণ আমরা জানি যে ড্রাগ একটা প্রধান কম্পোনেন্ট, প্রধানতম কম্পোনেন্ট এবং হাইয়েস্ট, অত্যন্ত হাই লেভেল কম্পোনেন্ট, 64-65% খরচ হয় এখানে। তো আমাদের আরেকটা, আমি মনে করি এটা হয়তো অনেকে চোখ এড়াতে পারে, কিন্তু আমি মনে করি এটা একটা ভালো আহ, ইয়ে, যে আমাদের একটা হাইকোর্ট রুল দিয়েছে যে ড্রাগের যেগুলো লাইফ সেভিং ড্রাগ সেগুলো প্রাইসিং গভর্নমেন্ট থেকে করতে হবে। আমি জানি না পরবর্তীতে ওভাররুল হবে কিনা, কিন্তু হাইকোর্টের এই রুলিংটা খুব গুরুত্বপূর্ণ। এখানে সম্পূর্ণ কথাটা আসেনি, কিন্তু গুরুত্বপূর্ণ যে লাইফ সেভিং ড্রাগের প্রাইসিং গভর্নমেন্ট করতে হবে, এইটা হাইকোর্ট একটা অর্ডার দিয়েছে। এটাও একটা ভালো কাজ। আর তাহলে আমরা আসলে এই যে যেগুলো অলরেডি স্টেপ গুলো নেওয়া হয়েছে, আমরা প্রেজেন্ট গভর্নমেন্টে আমাদের আসলে দরকার হচ্ছে এটা একটা কনক্লুশন আমাদের, যে মুভিং আপ টু দা ডোর স্টেপস অফ দ্য ইমপ্লিমেন্টেশন ফেজে কতগুলো আমাদের নিয়ে যেতে হবে। এবং এই যে ইউএসসি ওরিয়েন্টেড যে আইডিয়াস গুলো, যে কোনো স্ট্র্যাটেজি এন্ড প্রোগ্রামস এবং যে সব প্রস্তাবনা, এই যে পলিটিক্যাল পার্টিগুলো, আমরা মেজর পলিটিক্যাল পার্টিগুলোর ম্যানিফেস্টোতে এবং আপকামিং ইলেকশনে তাদের রাজনৈতিক এজেন্ডার অংশ হিসেবে এইগুলোকে নিয়ে যাওয়া। আমাদের মধ্যে এখানে অনেকে আছেন যারা চেষ্টা করে যাচ্ছেন, আমি আশা করি সেটা করতে পারবো। এবং আরো যত পটেনশিয়াল প্লেয়ার্স আছে পলিটিক্যাল গভর্নমেন্টের, তাদেরকেও সেন্সিটাইজ করতে হবে, তাদের ইন্টেলেকচুয়ালস, তাদের মিডিয়া, সবাইকে সেন্সিটাইজ করতে হবে যেন এই যে যে কথাগুলো বলা হলো এই পর্যন্ত, যে কাজগুলো, স্টেপ গুলো, ইনিশিয়েটিভ গুলো না হয়েছে, তা সেগুলো যেন আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারি। আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। থ্যাংক স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই খুব চমৎকার এবং মূল্যবান কিছু ব্যাক এন্ডের কথা বলার জন্য। কারণ এই ভেতরের কি হয় এটা আসলে সবাই সবসময় জানে না, আমরা সারফেসের ঘটনাবলী নিয়েই আসলে বেশি কথা বলি। সো আমরা যেহেতু খুব সময়ের মধ্যেই আছি, আমরা এই পর্যায়ে দুটি প্রশ্ন নিতে চাই আমাদের দুইজন ফ্যাকাল্টির কাছে। যদি কেউ প্রশ্ন করতে পারেন একটু আনমিউট করে প্রশ্ন করবেন। আমরা একটু পরিচয় দিয়ে নেবেন। আমরা সর্বোচ্চ দুটি প্রশ্ন নিব। প্রফেসর ডক্টর নুরুল গনি, স্যার আপনি যদি একটু মিউট করতেন। জি, কার কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর নুরুল গনি কথা বলছি। স্যার যে আমাদের স্যার ভেরি সুন্দরভাবে এলাবোরেটলি ভাবে যেগুলো ব্যাখ্যা করলো, যে আপনার উপজেলা লেভেলের যে হেলথ কাভারেজ গুলো,
আমি যতটুকু মানে শর্ট পেজে শুনলাম আর কি, সেখানে যে প্রশ্নটা সব বাজেটই সব অর্গানোগ্রাম সবকিছুই আছে, সেখানে আমাদের যে মেডিকেল ইসের কি যেন ডক্টরদের পার্সোনালদের থাকার ব্যাপারে কোনো কিছু মানে নেওয়া হয়েছে কিনা ইউনিয়ন লেভেলে মেইনলি ওই ধরনের কোনো কিছু আছে কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। প্রশ্নটা কি জি, থ্যাংক প্রশ্নটা ইউ। কি আমাকে করা হলো না? জি স্যার, আমি লেখক স্যার করা হয়েছে আচ্ছা, স্যার। আমাকে না। আচ্ছা, এখনকার যে প্রস্তাবনা, আমাদের তো বলা হচ্ছে যে এখন যে প্রাইমারি হেলথ কেয়ারের হাবটা হবে ইউনিয়ন। কারণ আমরা জানি যে ইউনিয়নকে আসলে ডাউনগ্রেডেড করে আমাদের আসলে কমিউনিটি ক্লিনিককে সামহাউ আপগ্রেডেড করার জন্য ইউনিয়নগুলো ডাউনগ্রেডেড করা হয়েছে। তো এখনকার প্রস্তাবনাটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং এবং হেলথ মিলিয়ে, দুটো মিলে একসাথে মিলে গিয়ে একটা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার, যেটা আরো স্ট্রঙ্গার করা এবং সেখানে ফিজিশিয়ান দিলে ফিজিশিয়ানদের থাকার ব্যবস্থা সহ অবকাঠামো নির্মাণ করে, অবকাঠামো যে অবহেলাটা করা হয়েছিল সেটাকে সুন্দর করে করা, এবং সেখান থেকে যেটাকে আমরা স্পাইক মডেলে বাকি যেটা ডোমিসাইলারি সার্ভিসই বলি আর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিক বলি, সেগুলোকে তার সঙ্গে যুক্ত করা এবং ইউনিয়ন থেকে রেফারেল সিস্টেমটা উপজেলাতে নিয়ে আসা, এবং সেখানে প্রাইমারি হেলথ কেয়ারের হাবটাকে আলাদা করে ওটা প্রাইমারি হেলথ কেয়ার এবং কি বলে পাবলিক হেলথ ডিরেক্টরেটের আন্ডারে, আর ক্লিনিক্যাল সার্ভিসটা উপজেলা থেকে ক্লিনিক্যাল সার্ভিসের আন্ডারে। সুতরাং আপনার কথার এক উত্তর হচ্ছে যে ইউনিয়নকে শক্তিশালী করা হচ্ছে এখনকার প্রাইমারি হেলথ কেয়ারের আইডিয়ার একটা প্রধান উদ্দেশ্য, এবং ইউনিয়নকে জি সত্যিকার স্যার। অর্থে প্রাইমারি হেলথ কেয়ারের হাব বানানো। জি এবং স্যার। নগরের তার ইকুইভ্যালেন্টটাই কিন্তু ওয়ার্ডে ওয়ার্ডে, এই যেটা নগরের দেখালাম কিন্তু ওয়ার্ডে তার ইকুইভ্যালেন্ট। জি, থ্যাংক ইউ। আর কার কোনো ঠিক আছে, প্রশ্ন থ্যাংক ইউ আছে ভেরি কি? মাচ। থ্যাংক ইউ। জি জাহিদ ভাই, আমি কি একটা জি প্রশ্ন জিয়া করতে ভাই, পারি? হ্যাঁ। প্লিজ। হ্যাঁ আচ্ছা। জিয়া ভাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমার খুবই ভালো লাগছে যে আজকে সম্মানিত যারা প্যানেলিস্ট আছেন, কিনোট স্পিকার, এই ব্যাপারে তারা বিজ্ঞ। আমি জাস্ট যদি দুইটা প্রেজেন্টেশন দেখি, যে আমরা জাহাঙ্গীর স্যারের কাছ থেকে যখন প্রেজেন্টেশনটি দেখলাম, তখন দেখলাম যে বাংলাদেশের আসলে স্বাস্থ্য ব্যবস্থার মোটামুটি রুগ্ন একটা অবস্থা, তাই না? যে আমরা আসলে কোনো ইন্ডিকেটরে ভালো একটা পজিশনে নেই, এবং এটি বোঝাই যাচ্ছে যে আমরা 2030 সালের মধ্যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ যে গতিতে যাচ্ছে তাতে করে অ্যাচিভ আমরা করতে পারবো না। তো আমরা যদি অ্যাচিভ করতে নাও পারি, আমরা যেন একটা মোটামুটি অবস্থানে যেতে পারি, সেই জন্য আসলে আমাদের কিছু করা দরকার, যেটি লিয়াকত স্যার খুব চমৎকার ভাবে বললেন যে আসলে এই সরকার কোন কোন উদ্যোগগুলো নিয়েছে। তো আমার প্রশ্নটি হচ্ছে যে বর্তমান যে সরকার প্রায় 2 বছরের মতো সময় ধরে আছেন, ওনারা কি শুধুমাত্র আপনার এই ইনিশিয়েটিভ গুলো নেওয়ার জন্যই ছিলেন, নাকি দু একটা আসলে ইমপ্লিমেন্ট করে দেখানো, এবং পরবর্তীতে যে রাজনৈতিক সরকার আসবেন তারা কি আসলে এটি অন করে তারা যেটি করবেন, এরকম কি কোনো আসলে প্রসেস মেনটেন করা হয়েছে, যাতে করে পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবেন তারা এটিকে বাস্তবায়ন করবেন? বা বর্তমান সরকার আসলে এরকম দু একটা এক্সাম্পল সৃষ্টি করেছেন যেটা সত্যি প্রশংসনীয়, এরকম কি কিছু আমরা দেখতে পেয়েছি? ধন্যবাদ। আপনার প্রশ্নটা অত্যন্ত ভাইটাল আসলে। এটি মূল প্রশ্ন। আমার প্রথম স্লাইডে আমি বলেছিলাম যেগুলো মোস্টলি স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং লেভেলেই বেশিরভাগই পলিসি লেভেলে আছে, খুবই কয়েকটা ইমপ্লিমেন্টেশনের দ্বার প্রান্তে এসছে। তো আমরা যতটা আশা করেছিলাম তা সব পাইনি। আমরা যে হেলথ কমিশন রিপোর্টের অন্তত পক্ষে কিছু বাস্তবায়ন দেখতে চেয়েছিলাম, ওইভাবে পাওয়া যায়নি। কিন্তু যেমন এই যে প্রাইসিংটা যে ডিক্লেয়ার করা হয়েছে, হয়তো যদি এটা হয় মানে বাস্তবায়ন হয়ে যেতে পারে। এখন যদি প্রাইমারি হেলথ কেয়ার অর্ডিন্যান্সটা তারা করে যেতে পারেন, আমরা আশা করব যে এটা একটা যুগান্তকারী কাজ হবে। আমরা ওই যে বললাম যে প্রজ্ঞাপন স্টেজে চলে এসেছে 3টা ডিভিশন। বিশেষ করে আমাদের দীর্ঘদিনের দাবি যে পাবলিক হেলথ অ্যান্ড প্রাইমারি হেলথ কেয়ারটা হয়ে যাক একটা আলাদা ডিরেক্টরেট, সেটা প্রায় পর্যায়ে চলে এসেছে। এখন আশা করছি যে যাওয়ার আগে আগে যদি একটু কিছু করে যান। এখন আপনার দ্বিতীয় অংশ হচ্ছে তারপরেও যদি নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের গুডউইল না থাকে তাহলে কিন্তু এগুলো হবে না। তা আমরা হেলথ সেক্টর রিফর্ম কমিশন থেকে কিন্তু সব রকম যারা পজিশন অপোজিশন যারা সম্ভাব্য সভা, বড় বড় বেশ কিছু রাজনৈতিক দলের, শুধুমাত্র ডাক্তার ফ্রন্ট না, তাদের মূল ফ্রন্টকেও, তার মূল কাঠামো, তাদের সঙ্গে আলাপ করেছিলাম এবং সেন্সিটাইজ করেছিলাম। তো আমি একটু আগেই বললাম যে একটা বড় রাজনৈতিক দলের কিছু কিছু ম্যানিফেস্টোর কিন্তু আউট হয়েছে, হেলথ কার্ডের কথা আসছে মুক্তমুখ ইত্যাদি। সেখানে আমরা এই রিফ্লেকশন গুলো ইতিমধ্যে দেখছি। 5%-এর বাজেটের রিফ্লেকশন পাবলিকলি ডিক্লেয়ার্ড হচ্ছে। আমাদের প্রাইমারি হেলথ কেয়ারকে সর্বজনীন করা, বাধ্যতামূলক করা, সেটা ডিক্লেয়ার্ড হচ্ছে। সুতরাং আমি মনে হয় যে কিছু কিছু রিফ্লেকশন আমরা হয়তো দেখতে পাচ্ছি। এখন সরকারকে আমরা যেটা আসলে সবচেয়ে জরুরি, এই আগামী 1 মাসও আমরা পাবলিক হেলথ ফাউন্ডেশন, অন্যান্য যত সংগঠন, যত স্টেক হোল্ডার, আমরা চাইবো যে স্বাস্থ্য যে একটি রাজনৈতিক বিষয়, রাজনীতির ভোটের মাঠে যে স্বাস্থ্য একটা বড় বিষয় হয়ে উঠতে পারে,
আমরা জনগণকে যদি সচেতন করি, যারা যেন জিজ্ঞেস করে যে আপনার স্বাস্থ্য বিষয়ে কি করছেন, সেই অনুযায়ী আমি আপনাদের ভোট দেবো। এই বিষয়গুলো কিন্তু আমাদেরও লড়াই থাকবে, সিভিল সোসাইটিরও লড়াই থাকবে। কিন্তু আপনি যদি আপনার কথা এক কথায় উত্তর দিই, বাস্তবায়ন সম্পূর্ণ খুব বেশি হয়নি। হ্যাঁ, এটা মানে খুব স্পষ্ট কথা। জি, ধন্যবাদ স্যার, ধন্যবাদ সিজারকে। আমরা যদি প্রশ্ন থাকে আমরা সেশনের শেষের দিকে আবার নেওয়ার চেষ্টা করব। সো আমাদের এখন প্যানেল ডিসকাশন। এই প্যানেল ডিসকাশনের সেশন চেয়ার হিসেবে থাকবেন আমাদের ডক্টর শামসুল আরফিন স্যার, এমিরিটাস সায়েন্টিস্ট, এমসিএসডি অ্যাডমিনিস্ট্রেশন, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ ডিভিশন, আইসিডিডিআরবি। সো স্যারকে স্বাগতম আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা অবশ্যই মাঝে মাঝে স্যারের কাছ থেকে শুনবো। সো স্যারের অনুমতিক্রমে আমি আজকের প্রথম প্যানেলিস্ট আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রফেসর ডক্টর ফাতেমা আশরাফ ম্যাডামকে, সিনিয়র কনসালটেন্ট অফসান গায়ে, ইউনিকো হসপিটাল পাবলিক লিমিটেড কোম্পানি। উনি একাধারে চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন স্মার্ট হেলথ কেয়ার অ্যান্ড রিসার্চ লিমিটেড। ম্যাডাম, আপনাকে অনুরোধ করছি আপনার কথা বলার জন্য। জাহিদ ধন্যবাদ ভাই, আমার জাহিদ। মনে হয় স্ক্রিন শেয়ারটা যদি স্টপ করে দিতেন তাহলে আমরা ভালো আরো ইয়ে করতে হ্যাঁ। পারতাম। আচ্ছা, স্ক্রিন শেয়ারটা সম্ভবত লিয়াকত স্যার যদি একটু ইয়ে করেন। জি, থ্যাংক ইউ। একটা মানে একটা প্রশ্ন করেই ফেলি প্রফেসর ফাতেমার জি কাছে, স্যার। ওনার আলোচনা হেল্প হতে পারে। সেটা হলো যে আসলে আমরা জেনারেলি এই ইউএসসি নিয়ে যখন কথা বলি, আমরা সার্ভিস নিয়ে কথা বলি, ফাইন্যান্সিং নিয়ে কথা বলি, কিন্তু দের ইজ আদার সাইড না, পেশেন্টদের রোলটা আছে, অ্যান্ড পেশেন্টদের কিভাবে আমরা এঙ্গেজ করতে পারি। মেবি দ্যাটস সামথিং দ্যাট উই ক্যান ফোকাস অন। ওভার টু প্রফেসর ফাতেমা। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শামসুল ভাই। অ্যাকচুয়ালি আমরা খুবই সুন্দর দুটো প্রেজেন্টেশন শুনলাম, এবং আমি খুব সৌভাগ্যান্বিত যে এরকম একটা ফোরামে আসলে কথা বলার আমি সুযোগ পেয়েছি। আমি বেসিক্যালি ক্লিনিশিয়ান, তো মানে যত জায়গায় পেশেন্ট সার্ভিসের ঘাটতি, সেটা পাবলিক হসপিটালে হোক বা প্রাইভেটে হোক, আমরা দেখি যে কোনো জায়গায় আছে যে আসলে আমরা দেখতেই পেলাম সমস্ত এভিডেন্স যেভাবে আমাদের প্রেজেন্টার আমাদের সামনে তুলে ধরেছেন, যে ক্যাটাস্ট্রফিক যে কস্টটা তারা বেয়ার করছে, সেটা হচ্ছে প্রাইভেট সাইড থেকে আমরা আসলে এটা এনগেজ করে আমরা কিন্তু চেষ্টা করছি যে সার্ভিস কাভারেজটাকে বাড়ানোর জন্য। আবার যখন আমরা পাবলিক সেক্টরে কাজ করি, তখন আমরা দেখি যে পাবলিক সেক্টর কতটা ওভারলোডেড, এবং পেশেন্টের যেটা স্যাটিসফ্যাকশন বা যেটা আমরা বলি যে রেসপেক্টফুল কেয়ার, সেই জায়গাগুলো কিন্তু খুবই ডেফিসিয়েন্ট। তো সেখান থেকে আমি বলবো যে আজকেও আমরা যেটা লিয়াকত আলী স্যারের প্রেজেন্টেশন থেকে শুনলাম, যে অনেকখানি অগ্রগতি হচ্ছে, বিভিন্ন পয়েন্টে কিন্তু আমরা ইমপ্রুভমেন্ট আনার চেষ্টা করছি, সেটা হেলথ বাজেট হোক বা থ্রু স্ট্রেনথেনিং অফ প্রাইমারি হেলথ কেয়ার। কিন্তু সবগুলোই কিন্তু হচ্ছে আপনার সার্ভিস ডেলিভারি অ্যাসপেক্টে। আমি বলবো যে এখানে একটা মিসিং পিলার, যে কথাটা আসলে শামসারিফিন ভাই তুলে ধরেছেন, যে একটা মিসিং পিলার হচ্ছে মানুষের ইনভলভমেন্ট, আই মিন যারা কেয়ার সিকার, তাদের ইনভলভমেন্টটা খুবই জরুরি বলে আমি মনে করি। কারণ আমরা যদি রোগীদেরকে এখানে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারি, তাদের আন্ডারস্ট্যান্ডিং এবং দক্ষতা বৃদ্ধি করতে পারি, যাতে তারা ডিজিজ প্রসেসটা বা যে ইভেন্টটা নিয়ে আসলে কাজটা হচ্ছে সেই সম্পর্কে যদি তাদের সম্যক ধারণা দেওয়া যায়, মানে সায়েন্টিফিক এভিডেন্স থেকে, অবশ্যই সায়েন্টিফিক নলেজ থেকে, তাহলে আমরা দেখেছি, আমাদের কাজের অভিজ্ঞতা থেকে বলছি, আমরা দেখেছি যে মানুষ কিন্তু আসলে ধারণ করতে পারে এবং তারা যথেষ্ট ভালো আউটকাম দিতে পারে। সো সেই ক্ষেত্রে আমি আমাদের দু একটা এক্সপেরিয়েন্স বলতে পারি, যে আমরা কিন্তু যেমন ডায়াবেটিক প্রেগন্যান্সি ম্যানেজমেন্টে আমরা পেশেন্ট এম্পাওয়ারমেন্ট মডেলে কাজ করছি, অনবোর্ড হয়েছি গত 16 বছর থেকে। তা আমরা দেখেছি যে কিছু পেশেন্টের কিছু আন্ডারস্ট্যান্ডিং, কিছু স্কিল বাড়িয়ে দেওয়ার কারণে রোগীরা কিন্তু নিজেরা নিজেদের এই প্রেগন্যান্সির সময়কার ডায়াবেটিস খুবই সুন্দরভাবে ম্যানেজ করতে পারছেন, তাদের ইনসুলিন ইউজটা কম হচ্ছে, তাদের নর্মাল ডেলিভারি হচ্ছে, এবং মা মেন্টালি অনেক সাউন্ড থাকছে, কারণ সে জানে যে তার অবস্থানটা আসলে কোথায়। ঠিক এরকম ভাবে আমরা কিন্তু এটাকে আবার এক্সপ্যান্ড করে দেখেছি, যে নর্মাল যারা টাইপ 2 ডায়াবেটিসের পেশেন্ট আমাদের কাছে আসছেন অন্য গাইনোকোলজিক্যাল সমস্যা নিয়ে, অথবা যারা ইনফার্টাইল পেশেন্ট, অ্যাকচুয়ালি ইনফার্টাইল পেশেন্টদেরকে কিন্তু আমরা প্রায় 26 ইয়ার্স তাদের কিন্তু আমরা কিছু সক্ষমতা বৃদ্ধি করছি, তাদেরকে নলেজ দেওয়ার মাধ্যমে। যেমন বন্ধ্যাত্বের জন্য আপনারা জানেন যে আমাদের দেশে এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ, বিশেষ করে ইট ইজ নট মানে অ্যাক্সেসিবল এবং অ্যাফোর্ডেবল না সবার জন্য। তো সেইখান থেকে আমরা দেখেছি যে আমাদের পেশেন্টদেরকে যদি আমরা হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, আমি অবশ্যই বলবো যে আমরা তাদেরকে কিন্তু একদম
পুরাপুরি সাইন্টিফিক ইনফরমেশন থেকে বোঝানোর চেষ্টা করি যে কেন হাজবেন্ড ওয়াইফ রিলেশনশিপ ভালো থাকা দরকার, কেন মেন্টালি সাউন্ড থাকা দরকার, তাদের হাজবেন্ড ওয়াইফের মিটিংটা কখন হলে ভালো হয়। মানে প্রত্যেকটা জিনিস আমরা যখন তাদেরকে বোঝাই আমরা কিন্তু তার আউটকামটা খুবই ভালো পাচ্ছি। তাহলে আমরা যদি আবার সেই আগের আমাদের এক্সপেন্ডিচারের কথায় ফিরে আসি যে আউট অফ পকেট কস্ট যেখানে এত বেশি, সেখানটা যদি আমরা ফিরে আসি তাহলে আমরা কিন্তু বলতে পারি যে রুগীর জন্য আননেসেসারি ইনভেস্টিগেশন কমানো সম্ভব। তারপরে যে আমরা একটা জিডিএম বললাম, হাই রিস্ক প্রেগন্যান্সি, সেই ক্ষেত্রে কিন্তু বারবার চেক আপে আসার প্রয়োজন হয়, কিন্তু সেগুলো লাগছে না যখন মা বা তার পরিবার সেই সক্ষমতা বা দক্ষতাটা অর্জন করছেন। তারপরে আমরা দেখছি যে এখনকার দিনে দেখেন সিজারিয়ান সেকশন কিন্তু সবারই কাছে একটা বিশাল গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দেখা দিয়েছে, এবং আমি ক্লিনিশিয়ান, আমার কাছে তো অবশ্যই এটা অনেক বেশি একটা বড় সমস্যা, যখন কিনা অ্যাভয়েডেবল সিজারকে আমরা আসলে অ্যাভয়েড করতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে ম্যাটার্নাল এম্পাওয়ারমেন্ট, মানে থ্রু আউট আপনার প্রেগনেন্সি যে জার্নিটা, সেই সময় যদি সময় নিয়ে তাদেরকে বিষয়গুলো শেখানো যায়, আন্ডারস্ট্যান্ডিং দেওয়া যায়, তারা কিন্তু লেবারের স্টেজ শিখছেন, ডেলিভারির প্রসেসটা তাকে কিভাবে এই জার্নিটাকে কোপ আপ করতে হবে। একটা লেবারের পেন কিন্তু সাংঘাতিক ব্যথা, না আমরা দেখছি যে যে সমস্ত মায়েরা এম্পাওয়ার্ড হয়ে এসে হাসপাতালে ভর্তি হচ্ছেন তারা কিন্তু খুবই সুন্দরভাবে চমৎকারভাবে তারা নর্মাল ডেলিভারি করছেন। আমি একটু বলতে চাই যে আমার আসলে গতকালকেও ইউনিকো হাসপাতালে একটা পেশেন্টের নর্মাল ডেলিভারি হলো। তার ওজন ছিল 103 কেজি, কারণ উনি আসলে আনপ্ল্যান্ড অবস্থায় প্রেগনেন্ট হয়ে পড়েছিলেন, এবং শেষে এসে তার এই যে 103 কেজি ওজন, সে একটা প্রাইমি পেশেন্ট। সে তার যখন নর্মাল ডেলিভারির জন্য সে ভর্তি হলো, সে বলল যে আমার রেগুলার কন্ট্রাকশন হচ্ছে এবং আমি বুঝতে পারছি যেটা কোনোভাবেই ফলস লেবার পেইন না, এবং তার পেইন কোপ আপ করার যে মেন্টাল স্ট্রেংথ, এটা আমাকে অভিভূত করেছে। সত্যি সত্যি আমি আজকে আমার রুগীকে বলেছি যে তুমি এখন আমাদের কাছে একটা গল্প হয়ে গেছো। এবং শুধু এই একটা রুগী না, আমরা কিন্তু এই ধরনের এম্পাওয়ার্ড পেশেন্টদেরকে কিন্তু দেখছি, এবং আগের সিজার তারপরে এসেছি যখন ভ্যাজিনাল ডেলিভারি হচ্ছে, এই গ্রুপের মধ্যে আমরা খুবই নিজেদের কাছে কমফোর্ট লাগছে যে সারা বেলায় পেনে কষ্ট সহ্য করতে না পেরে রুগীরা যেভাবে বলে যে আমার পক্ষে সম্ভব না, আমাকে সিজার করে দেন, বা আত্মীয় স্বজন বলে যে না সিজার করে দেন, এবং ভয়েই অনেকে আছে যে লেবারে যাওয়ার আগেই সিজার চায়। তো এই জিনিসগুলো আমরা দেখছি যে খুবই ভালোভাবে আসলে এখানে যদি আমরা রুগীদেরকে এনগেজ করতে পারি তাহলে আমাদের কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট সম্ভব। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইউনিভার্সাল হেলথ কাভারেজের কথা আসলে অবশ্যই কস্ট একটা বিষয়, হেলথ ওয়ার্কফোর্স একটা বিষয়, এবং এই বিষয়গুলোর সাথে প্রাইমারি হেলথ কেয়ারকে এমফাসিস করা, এগুলো প্রত্যেকটা বিষয় আসবেই। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই মিসিং পিলারটা কিন্তু আজকের দুটো প্রেজেন্টেশনে বা আমি আমার পার্সোনাল যতটুকু আমি রিসিভ করতে পেরেছি, আমি হয়তো ভুলও হতে পারি, সেখানে কিন্তু আমরা সার্ভিস ডেলিভারি, বাজেট বাড়ানো এসব তো লাগবেই ডেফিনেটলি, কিন্তু তার পাশাপাশি আমরা যদি আসলে আমাদের এই পেশেন্ট গ্রুপকেই যদি দক্ষতাটা যোগ্যতাটা বাড়িয়ে দিতে পারি, অবশ্যই সেখানেও ইনভেস্ট করার দরকার আছে। সেই ইনভেস্টমেন্টের মাধ্যমে যদি আমরা তাদেরকে তুলে আনতে পারি, আমি বিশ্বাস করি যে আমাদের আউটকাম যেমন একদিকে ভালো হবে, আমরা কস্ট ইফেক্টিভ হব, এবং আমাদের এটা একটা লাইফ টাইম রিসোর্স পার্সন হচ্ছেন তারা, এটা আমাদের জন্য একটা অনেক বড় পাওয়া। তো পাওয়া হবে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে আরো শুনতে পারলে খুবই ভালো লাগতো। এই পর্যায়ে আমরা দ্বিতীয় স্যার কিছু বলবেন কিনা, শামসুল আরফিন স্যার? না না, কিছু না, নাথিং, জি, ইটস থ্যাংক ফাইন। ইউ। এই পর্যায়ে আমরা আমাদের সেকেন্ড প্যানেলিস্টকে অনুরোধ করব, আমাদের প্রফেসর রুমানা হক। আহ, উনি ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স, ঢাকা ইউনিভার্সিটি, এবং একই সাথে উনি এক্সিকিউটিভ ডিরেক্টর এআরকে ফাউন্ডেশন। ম্যাডাম, আপনি যদি কিছু বলতেন। আচ্ছা, রুমানা শুরু করার আগে ওনার জন্য প্রশ্ন হলো যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিয়ে জাহাঙ্গীর যে অ্যানালিসিসটা প্রেজেন্ট করেছে, আসলে এখন কোথায় যাব আমরা? মানে আমাদের গতির দিকটা তো ঠিক না, কি করা উচিত? ওভার। ধন্যবাদ। আহ, প্রথমে আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমার জন্য যে স্পেসিফিক কোয়েশ্চেনটা আছে অবশ্যই সেটাতে আমি আসছি। তবে এই প্রশ্নের সাথে রিলেটেড এবং আজকের উপস্থাপনার সাথেও যেটা, যে আমরা যদি ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভ করতে চাই, অবশ্যই আমাদের যে রাজনৈতিক সদিচ্ছা এবং এটার একটা কমিটমেন্ট দরকার। এখন রাজনৈতিক সদিচ্ছা এটা তো শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের হলে হবে না, যেটা উপস্থাপনাতে এসেছে, যেটা অনেকগুলো মন্ত্রণালয় আসলে স্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থাপনাকে সরাসরি আবার ইনডাইরেক্টলিও কিন্তু ইনফ্লুয়েন্স করে। সম্প্রতি আমরা দেখেছি যে
অসংক্রামক রোগ নিয়ন্ত্রণের জন্য 35টি মন্ত্রণালয় মিলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি মেমোরান্ডাম তারা সাইন করেছেন। তো এটা শুধু অসংক্রামক রোগ নয়, মনে করি ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভ করার জন্য আমাদের এই ধরনের সব মন্ত্রণালয় মিলে একসাথে তাদেরকে সামনে আগাতে হবে, এবং এক্ষেত্রে স্বাস্থ্য এবং স্বাস্থ্য খাতের যে অগ্রাধিকার এটা আমরা দেখতে চাই। তো এক্ষেত্রে একটা যেটা আমরা দেখেছি পত্রিকায় এবং আলোচনাতেও এসেছে যে কি ধরনের আমরা কমিটমেন্ট দেখতে চাই। একটি আমরা দেখলাম যে ওষুধ নীতি 1982 সালে সেই ওষুধ নীতিকে এখন 295টা ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করার কথা বলা হয়েছে। 1100টা ওষুধকে আবার নিয়ন্ত্রণের আওতায় আনা হবে, এবং এই জন্য ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিগুলোকে 4 বছরের সময় দেওয়া হয়েছে। তো এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে অবশ্যই আমাদের যে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কমবে, কারণ আমরা জানি আমাদের আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচারের 2/3 আসলে ওষুধ কেনার জন্য ব্যয় হয়। তো এখন এই কমিটমেন্টটা যেমন আমাদেরকে আশার আলো দেখাচ্ছে, একই সাথে আবার আমরা আরেকটা দিক দেখলাম আজকেই, যে আমাদের যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট এটাতে স্বাস্থ্য খাতের এডিপি কমানো হয়েছে 73%। সব খাতেরই এডিপিটা কমেছে। তো এখন তাহলে কি আমাদের অপ্রয়োজনীয় খাতে আমরা এতদিন এই এডিপিটা করেছিলাম স্বাস্থ্য খাতে, তাহলে 73% কমে গেল, তাহলে রইল কি? তো এক্ষেত্রেও আসলে আমাদের অগ্রাধিকারটা কিভাবে আমরা নিয়ন্ত্রণ করব, এবং সরকার আসলে সঠিকভাবে স্বাস্থ্য খাতে বিনিয়োগ করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো এটা আবার একটা খুবই দুঃখজনক সংবাদ আজকে দেখলাম। তাহলে আমরা যেটা প্রশ্ন ছিল প্রফেসর ডক্টর শামস ভাইয়ের, যে কিভাবে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কমানো যাবে, তাহলে বিনিয়োগ যদি এভাবে কমে আসে তাহলে আমরা কিভাবে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কমাবো। একটা জায়গায় যেটা আমাদের সমস্যা হয় সেটা হলো যে যখন আমাদের পলিসিগুলো হয়, চমৎকার পলিসি হয়, স্ট্র্যাটেজিগুলো খুবই চমৎকার, কিন্তু সেটাকে যখন বাস্তবায়নের জন্য, অর্থাৎ কিভাবে আমি আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কমাবো, কোন কোন পদক্ষেপগুলো নিলে আমরা কমবে, এই জায়গাটা এসেই আমাদের গ্যাপটা তৈরি হয়। অর্থাৎ সুন্দর পলিসি, সুন্দর স্ট্র্যাটেজি, কিন্তু এটাকে বাস্তবায়ন করার জন্য অ্যাকশনেবল যে প্ল্যান করা, এটা আমরা করতে পারি না। এবং সেই প্ল্যানটাকে যখন আমরা বাজেটে নিয়ে আসি, সেই জায়গাটাতেও আমরা সঠিকভাবে বাজেটটা করতে পারি না অনেক ক্ষেত্রে। তাহলে যারা প্ল্যানগুলো লিখছেন, পলিসিগুলো লিখছেন, যারা প্ল্যান করছেন এবং যারা বাজেট করছেন, তাদের মধ্যে একটা সমন্বয় দরকার যদি সত্যিকার অর্থে আমরা আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কমাতে চাই এবং ইউনিভার্সাল হেলথ কভারেজ অ্যাচিভ করতে চাই। বৈষম্য আমরা দেখি যে আমরা পুরুষ নারীর মধ্যে স্বাস্থ্যসেবা নেওয়ার ক্ষেত্রে, এমনকি হেলথ ইন্ডিকেটরগুলোর ভিতরেও কিন্তু আমরা দেখছি বৈষম্য। শহর এবং নগরের মধ্যে বৈষম্য আছে, ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য আছে, বিভিন্ন জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যে বৈষম্য আছে। একটা ছোট উদাহরণ যদি দেই, যে আমরা যদি নিওনেটাল মর্টালিটিটা দেখি, এটা কিন্তু ইন্ডিকেটরটা ময়মনসিংহ, সিলেট, রংপুরে নিওনেটাল মর্টালিটি হাই, বরিশাল বা আরো যে ডিভিশনগুলো আছে সেখানে তুলনামূলকভাবে ভালো। তাহলে আমাদের টার্গেটেড ইনভেস্টমেন্ট দরকার। নিওনেটাল মর্টালিটি যদি দেখি আমরা 20 ডেথ পার 1000 লাইফ বার্থস, তো এটাও কিন্তু আসলে মানে এভারেজ যদি বলি, কিন্তু আমরা যদি দেখি যে ধনী শ্রেণীর মধ্যে এইটা 12 ডেথস পার 1000 লাইফ বার্থ, কিন্তু যদি আমরা দরিদ্র শ্রেণীর মধ্যে দেখি এটা 31 বা 32 এই সংখ্যাটা। তাহলে ধনী দরিদ্র যে এই যে ব্যবধান, তো এটাকে কমানোর জন্য তাহলে অবশ্যই আমাদেরকে টার্গেটেড ইনভেস্টমেন্ট করতে হবে। কোন এলাকাগুলো পিছিয়ে আছে সেটাকে খুঁজে বের করতে হবে, এবং সেইখানে আসলে আমাদেরকে বিনিয়োগ করতে হবে এবং বৈষম্য দূর করার জন্য। আমাদের আরেকটি বিষয়, যে আমরা এই কোয়ান্টিটি নিয়ে কথা বলি, কিন্তু অবশ্যই প্রফেসর জাহাঙ্গীর ওনার প্রেজেন্টেশন উনি কোয়ালিটির কথা বলেছেন, কিন্তু অনেক সময় দেখা যায় যে আলোচনাতে আমরা এই কোয়ালিটিটাতে সেভাবে ফোকাস করি না। সুতরাং মান উন্নয়ন, সবার জন্য একই ধরনের মান নিশ্চিত করার জন্য আসলে কিন্তু আমাদের বিনিয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে প্রাইমারি কেয়ার লেড আমরা বলছি সবসময়, সেখানে প্রাথমিক স্বাস্থ্য সেবায় আমরা বিনিয়োগ বাড়াতে চাই, এবং যেহেতু প্রিভেন্টিভ প্রমোটিভ কেয়ারগুলোতে আমরা যদি বেশি বিনিয়োগ করি তাহলে আসলে পরবর্তীতে আমাদের চিকিৎসা ব্যয়টা অনেকাংশে কমে আসবে। এবং সেক্ষেত্রে আমি মনে করি এই যে ওষুধের উপর নির্ভরশীলতা, এই যে ডায়াগনস্টিক টেস্ট অনেক ক্ষেত্রে আমাদের করতে হয়, এই খরচগুলো আমাদের কমে আসবে। তবে আমাদের স্ক্রিনিং, আর্লি স্টেজে কিভাবে এই রোগগুলোকে নির্ণয় করা যায়, সেখানে আমাদের বিনিয়োগ করতে হবে অনেক বেশি, এবং তাহলে হয়তো আমাদের এই যে অসংক্রামক রোগ থেকে আমরা কিছুটা হলেও কমে আসবে, বা এটাকে আমরা ম্যানেজেবল পর্যায়ে নিয়ে আসতে পারবো, এবং আমাদের আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার হয়তো অনেকাংশেই আমরা আয়ত্তে আনবো। তবে এক্ষেত্রে একটা বিষয়, যে আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার যখন আমরা বলি 74% আমাদের দেশে এখন মানে
টোটাল হেলথ এক্সপেন্ডিচার বা কারেন্ট হেলথ এক্সপেন্ডিচারের অংশ হিসাবে। সেক্ষেত্রে আসলে ধনী এবং দরিদ্রের মধ্যেও কিন্তু আউট অফ পকেট এক্সপেন্ডিচারের পার্থক্য আছে, এবং আমি মনে করি আসলে দরিদ্র জনগণ যারা তাদের আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার কেমন সেটা আমাদের দেখতে হবে। তবে এট দ্য সেম টাইম ইউনিভার্সাল হেলথ কভারেজের যেহেতু কনসেপ্টটা এরকম যে আমি আসলে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করব, সুতরাং যারা মধ্যম আয়ের আছেন তারাও কিন্তু যেন আসলে এই স্বাস্থ্য সেবার ব্যয় বহন করতে গিয়ে আরো দরিদ্র বা হতদরিদ্র না হয়ে যান, সেটাও আমাদের খেয়াল করতে হবে। সুতরাং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আমি আশা করি যে আমাদের পরবর্তী যে সরকার গঠন করা হবে তারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন, এবং তারা আহ, চাহিদা ভিত্তিক বা নিডস বেসড অ্যাপ্রোচ তারা অ্যাডপ্ট করবেন, যেন আসলে যে বৈষম্যগুলো আমি দিকগুলো বললাম সবার কাছেই মানসম্মত ওকে। স্বাস্থ্যসেবা পৌঁছায়, যেটা তাদের উপর আসলে বাড়তি খরচের বোঝা চাপাবে না। জি, ধন্যবাদ ধন্যবাদ। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ খুব সুচিন্তিত মতামত দেওয়ার জন্য। এই পর্যায়ে আমাদের তৃতীয় যে প্যানেলিস্ট আছেন, প্রফেসর ডক্টর হাসনাত এম আলমগীর। স্যার ডাইরেক্টর হিসেবে আছেন ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড ট্রেনিং সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে। স্যার, আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। তার আগে শামসুল আরফিন স্যার যদি তার কোনো মতামত বা কমেন্ট করতে না চান। একটা প্রশ্ন ডক্টর আলমগীরের কাছে, সেটা হচ্ছে উনি একাডেমিক ইনস্টিটিউশনে আছেন, এখানে একটু যদি আলোচনা হতে পারে স্টুডেন্টদের কোনো রোল আছে কিনা এই পুরো বিষয়ে। ওভার। জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য। শোনা যাচ্ছে? স্যার, শোনা যাচ্ছে। না, আচ্ছা, আমি একটা অ্যাঙ্গেলে কথা বলতে চাই যেটা মোটামুটি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ড্রাগের দাম নিয়ে অনেক কথাবার্তা হলো, কিন্তু আমার মনে হয় যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কিন্তু একটা ডিফারেন্ট ভিউ আছে এই ব্যাপারে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো কিন্তু বরাবরই বলে যে বাংলাদেশে ওষুধের দাম যথেষ্টই রিজনেবল, এবং দাম বেশি হওয়ার একটা কারণ হচ্ছে ডাক্তারদের সাথে ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা ইভিল নেক্সাস আছে। যাই হোক, আমি এই প্রসঙ্গে হয়তো এই রাইট প্ল্যাটফর্ম না হয়তো, তারপর আমি বলতে চাচ্ছি যে ফার্মাসিউটিক্যাল সেক্টর বা রিটেইল ফার্মাসির এখানে একটা বড় ভূমিকা আছে। আমি জানি না ইউনিভার্সাল হেলথ কাভারেজের ক্ষেত্রে এই আলোচনাটা এসছে কিনা, যে বাংলাদেশের এখনো একটা বড় পপুলেশনের একটা বড় অংশ আসলে রিটেইল ফার্মাসিতে বা ড্রাগ স্টোরে যে কেয়ার নেয়, এবং এই ফার্মেসিগুলোকে কোনোভাবে আপগ্রেডেড করে আমাদের যে সরি আপগ্রেডেড করে পাবলিক হেলথ কেয়ার সিস্টেমে কোনোভাবে ইনকর্পোরেট করা যায় কিনা। এটা একটা বড় অংশ, পপুলেশনের অংশ, যারা বিভিন্ন হসপিটাল বা হেলথ ফ্যাসিলিটিস বিল্ডিং এর কথা, ডেভেলপমেন্টের কথা বলা হলো, সেখানে হয়তো আসবেও না, এখনো আসে না আর কি। আর আরেকটা অংশ, বাংলাদেশের একটা বড় পপুলেশনের অংশ ফর্মাল হেলথ কেয়ার সিস্টেমে আসে না। তারা এখনো অল্টারনেটিভ ট্র্যাডিশনাল মেডিসিনের উপর ডিপেন্ড করে। তো তার মানে আমরা এই আরবান হেলথ কেয়ার 100টা সেন্টার করলেই বা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে আরো ফ্যাসিলিটিস করলেই যে এই বড় একটা পপুলেশনের অংশ সত্যি সত্যি ফর্মাল হেলথ কেয়ার সিস্টেমে সার্ভিস নিতে আসবে, এটা কিন্তু এখনো এখানে অনেক কাজ করার সুযোগ রয়ে গেছে। কোয়ালিটি মেডিসিনের কথাও আমাদের বলা দরকার। মেডিসিন অ্যাডহিয়ারেন্সটা একটা বড় ইস্যু। আমরা দেখতে পাই যে ওষুধ প্রেসক্রাইব করলেই এএমআর যখন হয় তখন আমাদের এটা নিয়ে গরজ হয়, কিন্তু এএমআর ছাড়াও মেডিসিনের কতখানি অ্যাডহিয়ারেন্স বাংলাদেশের একটা বড় অংশ করে, ওষুধের ডোজটা কমপ্লিট করে, তারপরে ভেজাল ওষুধ, এই প্রসঙ্গগুলো আমার কেন যেন মনে হয় ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই যে হেলথ কমিশন, রিফর্ম কমিশন, এখানে তাদের খুব অ্যাক্টিভ পার্টিসিপেশন বা রোল বা তাদেরকে যথেষ্ট অ্যাটেনশন দেওয়া হয় নাই। এটা আমার ফার্মাসিউটিক্যাল সেক্টরের বন্ধু বান্ধবদের কাছ থেকে শুনি আর কি। আরেকটা ব্যাপার নিয়ে আমি কথা বলতে চাই। ইউনিভার্সাল হেলথ কাভারেজ করতে গেলে আমরা যারা বাইরে অনেকদিন ছিলাম, আমরা কানাডা বা আমেরিকাতে দেখেছি যে এমপ্লয়ারদের একটা বড় রোল থাকে। আমরা কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নিয়ে এত চিন্তা করতাম না, কারণ আমাদের এমপ্লয়ার, যেখানে আমরা চাকরি করি, ব্লু ক্রস ব্লু শিল্ড থেকে শুরু করে, এমপ্লয়াররাই আমাদের হেলথ ইন্স্যুরেন্সের একটা বড় বার্ডেন দায়িত্ব বহন নিতে। করতো। জি। তো এটা বাংলাদেশে কেন হলো না, কেন এটা আমরা করতে পারলাম না, এটার ইম্পর্টেন্সটা আমি গার্মেন্ট ওয়ার্কার দিয়ে বুঝাই বলি। বলা হয় যে 40 লক্ষ গার্মেন্ট ওয়ার্কার বাংলাদেশে কাজ করে। তো এই 40 লক্ষ গার্মেন্ট ওয়ার্কার, তাদের ফ্যামিলি মেম্বার্স আরো 4-5 জন করে, কোটির উপরে একটা পপুলেশন। তো এই ফ্যাক্টরি বেসড যদি কোনো হেলথ কেয়ার সিস্টেম, ফ্যাক্টরি বেসড ডাক্তার, ফ্যাক্টরি বেসড নার্স, ওষুধপত্র, যদি এই ওয়ার্কিং পপুলেশনকে আমরা এইভাবে এমপ্লয়ারকে দিয়ে কাভার করতে পারতাম, তাহলেও তো একটা বড় অংশ কাভার্ড হয়ে যেত।
মানে সরকারি হসপিটালের উপরে এতটা চাপ হয়তো নাও পড়তে পারতো। তো আমি মনে করি যে এমপ্লয়ারদের সাথেও আমাদের ডিসকাশন করার দরকার আছে, কারণ দেশের একটা বড় অংশই হচ্ছে ওয়ার্কিং পপুলেশন। ইনফর্মাল সেক্টরে যারা আছে তারা বেশি ভালনারেবল, তারা আমি ধরে নিচ্ছি যে প্রাইভেট পাবলিক সেক্টরেই তাদের আসতে হবে। কিন্তু যারা ফর্মাল সেক্টরে কাজ করে, ম্যানুফ্যাকচারিং সেক্টরে কাজ করে, তাদের জন্য আমার মনে হয় এমপ্লয়ারদের একটা বড় রোল এখানে আহ, এই ভূমিকা এখানে থাকতে পারে। তো আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই যে আউট অফ পকেট এক্সপেন্সের সময় আমরা অনেক সময় শুধু ওষুধের দাম বা হেলথ কেয়ার ফ্যাসিলিটিস, হেলথ কেয়ার সার্ভিসেস এর কথাই বলি, কিন্তু আসলে আউট অফ পকেটের একটা বড় অংশ কিন্তু নন হেলথ কেয়ার রিলেটেড কস্ট। আমার নিজের রিসার্চ তো তাই শো করে যে এই ওষুধ বা হাসপাতালের বাইরেও আপনার রোগীদের বা রোগীদের আত্মীয় স্বজনের যে যাওয়া আসা, খাওয়া, থাকা, কাজ করতে পারে না তারা, ডে কেয়ার নিতে হয় এক্সট্রা, হাজব্যান্ড ওয়াইফ অসুস্থ হলে ওয়াইফকে ছুড়ে নিতে হয়, এই যে নন হেলথ কেয়ার এক্সপেন্স গুলো, এটা আমরা অনেক সময় কেন যেন ডিসকাশনে আনি না। মানে শুধুমাত্র ওষুধ এবং হসপিটালের উপরেই আমাদের ফোকাসটা রয়ে যায়। ও শাম স্যারের কোশ্চেনে আমি ফিরে আসি। আমি মনে করি যে বাইরের স্কুলগুলোতে নার্স থাকে, বাইরের এখন বাংলাদেশের এডুকেটেড ইয়াং পিপলদের একটা বড় অংশই কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু আমরা স্কুল বেসড বা ইউনিভার্সিটি বেসড হেলথ কেয়ার সিস্টেমটাকে ডেভেলপ করতে পারিনি। এটাও একটা বড় অংশ। আমরা যদি স্কুলে বা ইউনিভার্সিটিগুলোতে মেডিকেল সেন্টারগুলো স্ট্রেংথেন করতে পারতাম, তাহলে ওয়ার্কিং পপুলেশনের কথা তো বললাম, আর এই এই যে ইয়াং পপুলেশন এদেরও একটা বড় অংশ কিন্তু আমরা ইউনিভার্সিটি বা হসপিটাল থেকে, সরি, বড় অর্গানাইজেশন যারা বড় এমপ্লয়ার, বড় ইউনিভার্সিটি, তাদের মাধ্যমে আমরা কভার করতে পারতাম। তো ঠিক আছে, এটাই আমার বলার ছিল। আর স্টুডেন্টদের রোল বলতে আমি শামস ভাই আর একটু যদি বলতেন যে আসলে হ্যাঁ, আহ, যেটা যেটা ভাবছিলাম যে স্টুডেন্টসরা মানে ইউ আর পার্ট অফ ইউর ডিরেক্টর অফ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড ট্রেনিং, সো গবেষণা এবং গবেষণা ক্যান বি ভেরি মানে দ্য লেভারেজ দ্যাট এভিডেন্স প্রডিউসেস ইজ ভেরি হাই। তো স্টুডেন্টরা ক্যান বি এ প্রাইম সোর্স এই লেভারেজটা তৈরি করার জন্য আর কি। হ্যাঁ, আমি তো মনে করি যে এদিক দিয়ে স্টুডেন্টরা অনেক দাবি দাওয়াই করে, কিন্তু হুম। হেলথ রিলেটেড কোনো মিটিং মিছিল শাহবাগে এ পর্যন্ত হয়েছে বলে আমার জানা নাই আর কি। তো সামহাও এটা ওদের রাডারের বাইরে পড়ে আছে আর কি। এটা Exactly. আমাদেরও ফেলিওর যে আমরা তাদেরকে সেন্সিটাইজ করতে পারিনি, অথবা তারা ইয়াং, তাদের ধারণা তারা খুব হেলদি, তারা সারা জীবনই সুস্থ থাকবে। থ্যাংক ইউ স্যার। এই পর্যায়ে আমাদের চতুর্থ প্যানেলিস্টকে আমি আমন্ত্রণ জানাতে চাই, ডক্টর মোহাম্মদ সাব্বির হায়দার, সিনিয়র সায়েন্টিফিক অফিসার, ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি ডিজিজ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ, সংক্ষেপে আমরা যেটাকে আইডিসিআর বলি। সো বিফোর গোয়িং টু ডক্টর মোহাম্মদ সাব্বির, আমি শামস স্যারের কাছে একটা কমেন্ট না, বা প্রশ্ন চাই। সাব্বিরকে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই লিয়াকত ভাই যে ওনার সেকেন্ড থার্ড স্লাইড একটা সামারি করেছেন গত 18 মাসের অর্জনগুলো, এনি রিফ্লেকশনস অন দোজ ইন টার্মস অফ প্র্যাকটিক্যালিটিস অ্যান্ড কোনটা এর মধ্যে কোনটা মনে হয় সবচেয়ে বেশি কার্যকর হবে গিভেন দ্যাট আগামী মাসে একটা ট্রানজিশন হবে সরকার সরকার Over. আহ, অসংখ্য ধন্যবাদ আয়োজককে, পাবলিক হেলথ ফাউন্ডেশন, এবং যারা অলরেডি বলেছেন, প্রফেসর লিয়াকত স্যার এবং জাহাঙ্গীর ভাই, এবং আজকে যারা বলেছেন। আমরা আহ, যদি দেখি যে ইউনিভার্সাল হেলথ কভারেজের যে অবস্থানটুকু আর কি, যেটা হেলথ কেয়ার ফিনান্সিং স্ট্র্যাটেজিতে এসছিল, যে 2012 সনে যেটা শুরু হয়, আমাদের যে টার্গেট নিয়ে 2032-এ আমরা করি আর কি, আসলে কোনোটাই আমরা টার্গেটের ধারে কাছেও নাই আর কি। আমরা যদি ইভেন আউট অফ পকেট স্পেন্ডিং বলি বা অন্য কিছু যদি বলি, আহ বাজেটের কথা বলা হয়েছিল 15%, সেখানে আমরা এখনো স্টিল 5%-এর মতোই আছি। যেটা বলার উদ্দেশ্য হচ্ছে যে এবং যার ফলে হচ্ছে কি, যে আমরা যে টার্গেট যেহেতু আমাদের অর্জন করতে পারি নাই, সেই জন্য আসলে একটা উদ্যোগ নেওয়া হয়েছে হেলথ কেয়ার ফিনান্সিং স্ট্র্যাটেজিটা আবার রিভাইজ করার জন্য। এই রিভিশনটা আহ যে- যেটা হচ্ছে যে আমাদের টার্গেট করছি যে নতুন টার্গেট হিসেবে 2035 পর্যন্ত আসলে এটাকে এই অর্জনের লক্ষ্যমাত্রা নিয়ে আর কি। এখন এই 2035-এ যখন আমরা লক্ষ্যমাত্রা অর্জন করছি, এবং হচ্ছে যে সেখানে, এবং সামনে যে কথাগুলি বললেন যে আমরা আহ, এই যে রিফর্ম কমিশনের যে ইনিশিয়েটিভ গুলি আছে, সেগুলি আসলে আমরা কিভাবে দেখছি আর কি। প্রথম যে কথাটা আসছে যে, এবং সবাই বলেছেন যে একটা আমাদের একটা পলিটিক্যাল আসলে বাইন, আমরা দীর্ঘদিন ধরে আসলে ইউনিভার্সাল হেলথ কভারেজকে আমরা বা এই হেলথ সেক্টরকে ওভাবে আসলে দেখি নাই।
যেটা আমরা পার্শ্ববর্তী দেশগুলিতে, স্পেশালি যদি থাইল্যান্ডের কথা বলি, আমরা সবাই জানি, এবং হচ্ছে যে ইন্দোনেশিয়াতে যেখানে জোকো উইডোডো বেসিক্যালি উনি মেয়র থেকে এই হেলথ কেয়ার ফিনান্সিং মানে সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্সের কথা বলে উনি আসলে পরবর্তীতে প্রেসিডেন্ট হন। অতএব পলিটিক্যাল বাইন একটা বড় বিষয়। আহ, এবং হচ্ছে যে আমরা যে এই সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্সের যে আমাদেরও একটা কিন্তু একটা পাইলট প্রোগ্রাম ছিল, কিন্তু সেখানে আসলে আমাদের টেকনিক্যাল ক্যাপাসিটি বা হিউম্যান রিসোর্স এগুলো একটা বড় অভাব থাকাকালীন আসলে ওইটা আসলে সাকসেসফুল আমরা আসলে ওভাবে দেখতে পারি নাই। এর ফলে যেটা হচ্ছে যে আমরা যে এই নতুন যে হেলথ ফিনান্সিং স্ট্র্যাটেজি যেটা আমরা করছি বা এই ইউনিভার্সাল হেলথ কাভারেজের দিকে আগানোর জন্য, সেটা মূলত যে আম, আহ, একটা বলা হচ্ছে ইনভেস্ট মোর অ্যান্ড হচ্ছে কাভার এভরি ওয়ান অ্যান্ড হচ্ছে যে স্পেন্ডিং বেটার, এই আমরা ফর্মুলা নিয়ে আগাচ্ছি। যেটা আমাকে প্রশ্ন করা হয়েছে যে এটা আসলে ফিজিবিলিটি বা এই ধরনের কি ধরনের এটার ইস্যুটা কত। আমরা যদি দেখি যে বর্তমানে আসলে আমরা প্রায় জিডিপির 0.74% আসলে মানে এটা বরাদ্দ আছে, মানে আমরা খরচ করি, এবং প্রায় 5% বাজেট। যদিও 5% উল্লেখ করা হয়, আক্ষরিক অর্থে কিন্তু আমরা আসলে খরচ করছি প্রায় less than 4%। হ্যাঁ, যদিও বাজেটে বলা হচ্ছে, কারণ আমাদের প্রায় একটু আগে প্রফেসর রুমানাও বললেন যে আসলে একটা বড় সংখ্যক টাকা ফেরত যাচ্ছে, আমরা কিন্তু সম্পূর্ণ টাকাটা আসলে খরচ করতে পারি না, প্রায় 4% খরচ করি। এই যে অতিরিক্ত যে টাকাটা আমরা আসলে চাচ্ছি, আমরা যে বলছি যে 5% খরচ করব, সে 5% কি জিডিপির আদৌ কি আমাদের স্বাস্থ্য সরকারি ব্যবস্থাপনায় এতটুকু মানে খরচ করার ক্ষমতা আছে কিনা। যদি বলি যে বর্তমানের যে প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটে হচ্ছে যে না। কারণ হচ্ছে যে আমাদের প্রপার যে বেনিফিট প্যাকেজ, সেই বেনিফিট প্যাকেজও কিন্তু আসলে হেলথের অত বড় না। এবং হচ্ছে যে আমাদের সার্ভিস, যেটা হেলথ কেয়ার সার্ভিস রেডিনেস যেটা বলি আমরা, সাপ্লাই সাইড রেডিনেস সেটা নাই। আমাদের হাসপাতালের একটা বড় সংখ্যক হচ্ছে যে আমাদের যারা পেশেন্ট আসেন, একটা প্রায় 1/3 এর মতো হয়তো গভর্নমেন্টে আসেন, রেস্ট অফ দ্য পিপল উইল অ্যাকচুয়ালি গো টু দ্য প্রাইভেট, এবং আউট অফ পকেট এক্সপেন্ডিচার কিন্তু ম্যাক্সিমাম সেখানেই হচ্ছে। এবং যার ফলে আমাদের কিন্তু এই জন্য আমরা রিভাইজ যেটা করেছি যে 2030 পর্যন্ত আমরা আসলে চাই যে 2% অফ দ্য জিডিপি যদি খরচ করতে পারি আমরা, দ্যাটস আমাদের হচ্ছে যে বড়, এবং 15 মানে 3% জিডিপি আমরা আসলে চাই 2035। যেটা হচ্ছে যে আমরা অনেকটা রিয়েলিস্টিকলি আমরা এটাকে আশা করি। এবং শুধু কি গভর্নমেন্ট সার্ভিসই এটাকে পারবে? আমার মনে হয় যে গভর্নমেন্টের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে এটার পক্ষে আসা সম্ভব না। সো দেয়ার শুড বি পারচেজ ফ্রম দ্য প্রাইভেট। এটা আসলে বিভিন্নভাবে হতে পারে। আমাদের এই জন্য যেটা আমাদের প্ল্যান বা গভর্নমেন্টের যে একটা স্ট্র্যাটেজি আছে, সেটাতে আমরা বলছি যে একটা একটা নতুন একটা ন্যাশনাল হেলথ ফান্ড এর মতো গঠন করা, যেখানে হয়তো তাকে একটা ম্যানেজিং হিসেবে তো এনএইচএসও যেটা আছে, ন্যাশনাল হেলথ সিকিউরিটি অফিস, সেরকম কিছু একটা আমরা প্রস্তাবনা আছে গভর্নমেন্টের। এবং যদি দেখি যে আমাদের এখনো কিন্তু ইনপুট বেস বাজেটিং সিস্টেম আছে, কিন্তু যে ইনপুট বেস বাজেটিং সিস্টেমের যেই মানে লুপহোলস গুলি আছে, যে আমাদের কিন্তু কখনো আউটপুটের সাথে যেহেতু আমাদের এটা সম্পর্কিত না, অথবা আমরা কখনোই ওইভাবে আসলে যেতে পারবো না। পাবলিক হেলথ মানে পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের এই দুর্বলতাগুলি। সো যেটা লিয়াকত স্যার যেটা বললেন যে হেলথ ওয়ার্কফোর্স স্ট্র্যাটেজি, এর আগেও একটা স্ট্র্যাটেজি হয়েছে, আমাদের স্কিল মিক্স হয়েছে, এখন কিন্তু বড় বড় হসপিটাল এবং প্রাইভেটে কিন্তু একটা বড় সংখ্যক ডাক্তাররা চলে যাচ্ছে। সো উই শুড ইনক্লুড দ্য প্রাইভেট অলসো, ইট ইজ নট দ্য গভর্নমেন্ট, বাট কথা হচ্ছে যে আমাদের কিন্তু আসলে প্রাইভেট থেকে কিভাবে আসলে সার্ভিসটুকু কেনা যায়, এবং আলটিমেটলি কিভাবে আমরা ক্যাটাস্ট্রফিক ইলনেসটুকু ডিক্রিজ করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের নেক্সট লক্ষ্য এবং গভর্নমেন্টের প্ল্যান মানে সেদিকে, এবং আমরা সেভাবে আমরা কাজ করছি। এবং আরবান প্রাইমারি হেলথ কেয়ার, শুধুমাত্র আরবান প্রাইমারি হেলথ কেয়ারের যে 100 ফ্যাসিলিটির কথা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের, সেটাই বলা হচ্ছে, কিন্তু এর বাইরেও কিন্তু গভর্নমেন্টের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট মানে ডিস্ট্রিক্টের সদর ও কিন্তু আসলে গভর্নমেন্টের প্ল্যান আছে যে মানে প্রাইমারি হেলথ কেয়ারের একটা স্ট্রং একটা ইনিশিয়েটিভ হিসেবে গড়ে তোলা, এবং সেই ব্যাপারে কিন্তু আসলে প্ল্যান আছে। জি স্যার, তো থ্যাংক ইউ স্যার।
স্যার থ্যাংক ইউ আপনাকে অনেক সুন্দর করে অল্প সময় খুব গুছিয়ে বলার জন্য। সো আমি আবার ধন্যবাদ দিতে চাই আমাদের দুইজন কিনোট স্পিকার এবং আমাদের চারজন প্যানেলিস্টকে। এই পর্যায়ে আমি শামসুল আরফিন স্যারের কাছে একটু শুনতে চাইবো তার যে দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, আহ, যে উনি পেশেন্ট দেখেছেন বলতে বলেছি যে মানে মাদেরকে নিয়ে উনি কাজ করেছেন। সো ইউনিভার্সাল হেলথ কাভারেজ নিয়ে আপনার জীবনের একটা অভিজ্ঞতার ফসল কি বলে মনে হয়, কিন্তু শুরু থেকে আপনি ছিলেন আসলে ইউএসসি কে দেখেছেন। ডিফিকাল্ট কোয়েশ্চেন। ইউএসসি আমি 1 মিনিট সময় নেবো, তারপর এটা আমার চলে যেতে হবে, আমার 7টার সময় জি চলে যাওয়ার কথা ছিল। ইউএসসির প্রবলেমটা হলো যে আমরা ইউএসসি মেজার করা, ইউএসসি ইজ অ্যান আইডিয়া, ইজ ভেরি ডিফিকাল্ট টু মেজার। ইউএসসি যে ইন্ডিকেটরটা আছে, সেই ইন্ডিকেটর যেসব সার্ভিস মেজার করি, তার সাথে খরচের মানে কস্ট অফ আউট অফ পকেট এক্সপেন্ডিচার মানে সম্পর্কটা খুবই খুবই উইক। যেখানে উই হ্যাভ এ প্রবলেম, আমরা জানি যে এই জিনিসটা মেজার করার জন্য সেটা চেঞ্জ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। So আমার একটা মানে আমি একটা কথা বলে শেষ করবো, যে একটা সাজেশন, সেটা হলো যে না, এসডিজি ইজ আর গোলস বাট নট ভেরি ভিজিবল। আমার আউট অফ পকেট এক্সপেন্ডিচার ইজ দ্য পার্সেন্টেজ, এটা একটা মানে ইটস এন আইডিয়া, এবং সেটা মেজার করা যায় কিন্তু সহজে না। মেবি উই শুড স্টার্ট থিঙ্কিং অফ আউটকাম, যেটা আসলে ভেরি ভিজিবল অ্যাট ফর ইচ ওয়ান অফ আস, আমাদের সবাই নিজেদের আমার জীবনে আমরা দেখতে পারি। যেমন একটা সিম্পল একটা আইডিয়া আমরা সবসময় বলি, আমরা শিখি যে পানি কল খুলে রাখা যাবে উচিত না। আমি যদি কোথাও দেখি পানির কল খোলা আছে, সেটা বন্ধ করা উচিত, বিকজ দ্যাটস উই আর অল রেসপন্সিবল ফর মেকিং শিওর দ্যাট আমরা ওয়াটার ওয়েস্ট না করি। সো হিয়ার ইজ অ্যান আইডিয়া অ্যাবাউট সিমিলার আইডিয়া অ্যাবাউট ইউনিভার্সাল কাভারেজ। আমি যদি বলি যে বাংলাদেশের যদি এটা এজ এ গোল, যে বাংলাদেশের পাবলিক হেলথ সিস্টেমে, আমি প্রাইভেট নিয়ে কথা বলছি, পাবলিক সিস্টেমে কোনো সার্ভিস ট্রানজ্যাকশনে এই ক্যাশ ট্রানজ্যাকশন হবে না। ডাজন্ট মিন ইটস ফ্রি, ক্যাশ ট্রানজ্যাকশন হবে না, বিকজ ক্যাশ ট্রানজ্যাকশনটা বৈষম্য তৈরি করে। হ্যাঁ, ইট ক্যান বি পেড ফর বাই মেনি ডিফারেন্ট ওয়েজ, ইন্স্যুরেন্স বলি, প্রিপেড সার্ভিস, হোয়াট এভার ইট ইস, কিন্তু পয়েন্ট অফ কেয়ারে ক্যাশ ট্রানজ্যাকশন হবে না। সেকেন্ড হলো কোনো ডিনায়াল অফ সার্ভিস হবে না, ইনক্লুডিং আমরা খুব কমন দেখছি ডিশোল্ডারিং, আমি এটা করতে চাচ্ছি না, এই পেশেন্টটা খারাপ, পাঠিয়ে দিই কোথাও। আমরা যদি দিস টু গোলস এস্টাবলিশ করতে পারে যে পাবলিক সিস্টেম এটা করতে হবে, অ্যান্ড ইজ ভিজিবল টু এভরিবডি, আমরা কিন্তু ডিনায়াল অফ সার্ভিস এবং মানে পেমেন্টটা সবাই আমরা দেখবো, এক্সপিরিয়েন্স করবো। আই থিঙ্ক দ্যাট উড হেল্প আস মুভ ফরওয়ার্ড ইন দিস। তো এটা বলে শেষ করছি। অ্যান্ড আমি লিয়াকত ভাই অ্যান্ড ডক্টর জাহাঙ্গীরকে রিয়েলি মানে সাধুবাদ জানাই, and the panelists, excellent conversation, excellent ideas, and hopefully there's enough here for the নতুন গভর্নমেন্টের জন্য যথেষ্ট এখানে আছে। আর আমি লিয়াকত ভাইয়ের সাথে একমত যে আসলে this has to be part of the political conversation. Thank you. জি থ্যাংক ইউ স্যার আপনাকে। আপনার অভিজ্ঞতার ছোট দুটো কথা আমার মনে হয় সবাইকে নাড়া দিয়েছে। সো আমরা জাস্ট সংক্ষিপ্ত দুটো প্রশ্ন নিব। আমি একটা হ্যান্ডস আপ দেখতে পাচ্ছি, ডক্টর সিমিন আক্তার যদি কিছু বলেন। থ্যাংক ইউ সো মাচ। সালাম আলাইকুম সবাইকে। আমি অত্যন্ত ছোট একজন মানুষ, অভিজ্ঞতা হিসাবে প্রাভা হেলথের সিও হিসাবে আছি। তবে ঢাকা মেডিকেল কলেজের K32 ব্যাচ, কাজে বয়স হয়েছে, চুল সাদা নাও দেখতে পারেন আপাতত। প্রশ্নটা খুব ছোট্ট ছিল, যে একটা স্লাইডে লিয়াকত সাহেবের দেখেছিলাম যে আফগানিস্তানের গভর্নমেন্টের যেটা এক্সপেন্ডিচার 73%, whereas out of pocket কিন্তু 70% এর উপরে। So it was an interesting fact to see, something to ponder about. তার মানে সরকারের খরচ করছে কিন্তু আউট অফ পকেটও হচ্ছে, এটা একটা ছিল অবজারভেশন। সেকেন্ড থিং জাস্ট বলতে চাচ্ছিলাম যে হাসনাত সাহেব মেনশন করেছিলেন যে প্রাইভেট সেক্টর থেকে আমরা কিন্তু উই আর আ প্রাইমারি কেয়ার ফেসিলিটি, ওপিডি সার্ভিস, আমরা কিন্তু আরএমজি সেক্টরের ফার্স্ট পদক্ষেপটা রেখেছি। এসকিউ গ্রুপের একটা 15,000 ওয়ার্কারের গ্রুপের সাথে আমরা নভেম্বরের 20 তারিখে অ্যাকচুয়ালি আরম্ভ করেছি ক্লিনিকে সার্ভিস দেওয়া 15,000 এমপ্লয়িকে, যেখানে আমরা ওনাদের ফেসিলিটিতে নতুন একটা ফেসিলিটি তৈরি করেছেন, পুরো ম্যানেজমেন্ট অফ দ্য ক্লিনিক্যাল সার্ভিসেস প্রাভা হেলথ থেকে আমরা দিচ্ছি। আমি জাস্ট বলতে চাইলাম সবাই জন্য যে এই উদ্যোগটা সবাই যদি এগিয়ে আসেন, আমার মনে হয় ইনিশিয়াল স্টেপ ইজ গুড।
I would love to participate in more of these conversations. এটা আমার first meeting with this group, but I'm very impressed and humbled that I'm a part of it today. I hope জাহিদ সাহেব আপনি আমাকে ইনক্লুড করে নেবেন আমার চ্যাট বক্সে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবো। Thank you so much. জি ম্যাডাম, থ্যাংক ইউ, It's been a থ্যাংক ইউ। pleasure to listen to everybody. জি Thanks. ম্যাডাম। Assalamu alaikum. জি। আমরা শেষ প্রশ্নটি নিব প্রফেসর ডক্টর নুরুল গনি স্যারের কাছ থেকে। জি, thank you very much for giving me the privilege to chance to make it the question. আমি রিয়েলি গ্রেটফুল, মানে এই জন্যই আজকে যে এত সুন্দর একটা প্রোগ্রাম করা হয়েছে। আমাদের চারজন দুজন কিনোট স্পিকার, চারজন প্যানেলিস্ট এবং আমাদের লিয়াকত স্যার এবং আমার শামস ভাইও আছেন। ইউএসসির কাভারেজ অনেক কিছু আসতে হবে এবং এখানে হাসনাত ভাইও অনেক কথা সুন্দর সুন্দর কথা বলেছেন। আমাদের ড্রাগ গুলোকে স্টোরিং ইন দ্য ড্রাগ, কিভাবে ফার্মাসিউটিক্যালের আপনার ফার্মেসিতে রাখা হয়, এই জিনিসটা কাভারেজে আনা দরকার। আরেকটা কাভারেজে স্টুডেন্ট এবং ইয়াং জেনারেশন নিয়ে যে কথাগুলো বলা হয়েছে কনসার্নিং অফ দ্য অ্যাওয়ারনেস, আমাদের স্টুডেন্ট এবং যারা মানে উঠতি বয়সের মানে লোকজন আছে, ইয়াং জেনারেশন, more or less they are suffering এবং they are addicted somehow any sort of the drug. আমি রিকোয়েস্ট করব যে এই যে ড্রাগ এডিক্টেড, এটাকেও আমরা ইউএসসি কাভারেজের মধ্যে আনতে পারি কিনা টু বিল্ড আপ দ্য অ্যাওয়ারনেস। অ্যান্ড আমাদের ফাতেমা আশরাফ লার্নেড এবং ভেরি লিজেন্ড স্পিকার, সে সুন্দর কথা বলেছে জিডিএম এর ক্ষেত্রে। জিডিএম এর ক্ষেত্রে আমরা যেটা বলবো, জিডিএম এর ক্ষেত্রে আমরা সবকিছু তাদেরকে প্রেসক্রাইব করে দিয়ে দিই, বাট ফলো আপ should maintain supervision. এটাই ছিল আমার একটা আর্নেস্ট কমেন্ট, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ গিভিং মি দ্য চান্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি হোস্ট হিসেবে একটি প্রশ্ন করার সুযোগ নিব। আমি জাহাঙ্গীর স্যারকে একটা প্রশ্ন করব। স্যার যদিও আমাকে চিনতে পারবেন না, কারণ স্যারের কাছে আমি প্রথমবারের মতোই ইউনিভার্সাল হেলথ কাভারেজ যে ট্রেনিংটা নিয়েছিলাম আইসিডিডিআরবি ব্র্যাকের যৌথ প্রয়োজনে। তো স্যারের কাছে প্রশ্নটা হচ্ছে, স্যার ইনস্টিটিউশনাল কাভারেজ, এটা আমরা কিন্তু আজকেও কথা বলেছি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে। সো ওই সময়, অর্থাৎ আমি আপনার কাছে প্রায় এক যুগ আগে এই ট্রেনিংটা করেছিলাম। হেলথ ইন্স্যুরেন্স তখনও মানে বাংলাদেশের মানুষের কাছে একটা নেগেটিভলি ইম্প্যাক্টের একটা টার্ম ছিল আর কি এটা। সো আপনার এই দীর্ঘ অভিজ্ঞতার পরে আমরা কি চেঞ্জ করতে পারলাম মানে ইনস্টিটিউশনাল যে কাভারেজ থ্রু হেলথ ইন্স্যুরেন্স অথবা অন্য কোনো নামে? স্যার আহ, আমার কাছে খুব সুন্দর প্রশ্ন। আর আমার কাছে একটা জিনিস মনে হয় যে এই যে নামটা নিয়ে অনেক কথা সোসাইটিতে ডেফিনেটলি, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স তো এটা প্র্যাকটিক্যালি এটা একটা মেকানিজম, ফাইন্যান্সিং মেকানিজম। এখন আমরা কিভাবে সমাজের কাছে তুলে দেবো, যেমন ইউকেতে ন্যাশনাল হেলথ সার্ভিস বলে বলা হচ্ছে, ট্যাক্সের টাকাটা সে প্রিমিয়ামটা দিচ্ছে অ্যান্ড দেন সার্ভিস নিচ্ছে। এটাও এক ধরনের হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ, ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স। তো আমাদের দেশে যেমন আমাদের যে গভর্নমেন্ট যে সেক্টরটা, এটা আসলে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স, হ্যাঁ, কিন্তু আমরা ইন্স্যুরেন্স শব্দটা ওইখানে ব্যবহার করি না। এটা আসলে মেকানিজমটা ব্যবহার করার কোনো যৌক্তিকতা নাই। তো আমার কাছে মনে হয় যে ওই ডিসকাশনটা খুব বেশি যাওয়াটা আনইম্পর্টেন্ট। রাদার আমরা যদি মনে করি যে ওকে আমাদের গভর্নমেন্ট যে সেক্টরটা আছে ওখানে তো একটা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স আছেই, লাইক এনএইচএস ইন ইউকে, এটার মতো। এডিশনালি যদি আমরা প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স গুলো করি ফর হাই ইনকাম পিপলের জন্য, ওই অপশনটা ওপেন করে দেওয়া হয়, ওটা একটা ইন্স্যুরেন্স হিসেবে গেলেও কেউ মাইন্ড করবে না, কারণ ওই জায়গায় এটা অত সেন্সিটিভ প্রশ্ন না। আমাদের সেন্সিটিভ প্রশ্নটা হলো মিডল অ্যান্ড বিলো, এই গ্রুপটার জন্য ইন্স্যুরেন্স শব্দটা বেশি সেন্সিটিভ। এবং সেই জায়গায় আমার মনে হয় যে আমরা আই মিন সেলফ ফান্ডেড স্কিম, there are many different ways you can talk about এই ডিসকাশনের মধ্যে আটকে থাকাটা আমার মনে হয় যে খুব একটা হেলদি সময় নষ্ট করা আর কি। এটা এখন আমরা অন্য নাম দিতে পারি এটা। রাইট, থ্যাংক ইউ। লিয়াকত স্যার আপনি আছেন কিনা আমি জানি না। আপনাকে আমি আছি, আমি আমার আছি, ছোট্ট একটা প্রশ্ন, বা এটা নিশ্চয়ই, বলতে পারেন প্লিজ অভিমত বলুন, বলতে পারেন। প্লিজ। স্যার আমরা যেরকম ওষুধের দামটা কমন ওষুধগুলোর ক্ষেত্রে আমরা বেঁধে দেওয়ার একটা চিন্তা করেছি টু রিডিউস দ্য বার্ডেন ফ্রম দ্য পেশেন্টস। সো আমরা এরকম ভাবে আমাদের যে কমন যে ইনভেস্টিগেশনস গুলো অলমোস্ট প্রত্যেকটা রোগ ডায়াগনোসিসের জন্যই লাগে, যেমন একটা সিবিসি, একটা ইসিজি, একটা এক্সরে, এর ক্ষেত্রকে আমরা এরকম চিন্তা করতে পারি কিনা? থ্যাংক ইউ। আসলে আমরা তো যে প্রস্তাবটা দেওয়া হয়েছে হেলথ কমিশন রিপোর্ট শুধু না, বর্তমানে আমাদের যে নগর স্বাস্থ্য সেবার ক্ষেত্রে যেটা দেওয়া হয়েছে, যেটা প্রজেক্ট 100টা, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের প্রস্তাবে পাশ হতে যাচ্ছে, আই হোপ যে এটা প্ল্যানিং কমিশনে চলে গেছে, এটা প্রায় বাস্তবায়নে সবচেয়ে অগ্রগতি হয়েছে এটার ক্ষেত্রে।
জি আরো যেসব ডকুমেন্ট ইউনিভার্সিটি, যেটা আমাদের হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজির আপডেট, সবগুলোতে আমরা বলছি প্রাইমারি হেলথ কেয়ারকে সম্পূর্ণ ট্যাক্স বেস ফ্রি দেয়ার। এটা মাঝার ভাই আছেন এখানে, উনি খুবই অ্যাক্টিভলি ইনভলভ ছিলেন হেলথ সেক্টর রিফর্ম কমিশনে। জাহাঙ্গীর সাহেবের সাথে আমাদের আরো ফোরামে আমরা এই কাজ নিয়ে কাজ করেছি, এবং আমরা আশা করছি যে নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টেরও আমরা সেন্সিটাইজ করতে যারা আছেন তাদেরকে পেরেছি বলে মনে হয়েছে সোফার। আমরা জানি না বাস্তবায়ন পর্যায়ে কি হবে, কিন্তু তাদের অ্যাটলিস্ট পাবলিক কমিটমেন্ট হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ারটা ফ্রি। এবং প্রাইমারি হেলথ কেয়ারের টেস্টের প্যাকেজ কিন্তু যদি দেখেন, আপনার ওই লিস্টটা আমরা খুব কুইকলি গেছি, আপনি যদি স্লাইডটা দেখেন তাহলে কোয়াইট এক্সটেন্সিভ লিস্ট। হ্যাঁ, মানে বেসিক এক্স রে, এসিজি, এগুলো কিন্তু সব ইনক্লুডেড ইন প্রাইমারি হেলথ কেয়ার, এবং সেগুলো ট্যাক্সের পয়সা দিয়ে, যেটা জাহাঙ্গীর খান সাহেব বলছেন খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা টার্মিনোলজি নিয়ে না ভেবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, ব্যাপারটা হচ্ছে সরকার কমপ্লিটলি এবং আইনগতভাবে দায়িত্ব নিচ্ছে। এই জন্য পিএসসি অর্ডিন্যান্সও করে আটকে দেওয়া হচ্ছে গভর্নমেন্টকে, যাতে ভুক্তভোগী জনগণ যেন আবার চ্যালেঞ্জ করতে পারে কোর্টে, হ্যাঁ, যে কেন দিলেন না। এখন পারবে না, কিন্তু এখন এটা নীতিগত অধিকার। সুতরাং আমাদের দরকার হচ্ছে যে কতগুলো বেসিক টেস্টও যেন প্রাইমারি হেলথ কেয়ারের অংশ হয়ে যায়, এবং সেগুলো নগরে হোক আর গ্রামে হোক, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে প্রত্যেক পর্যায়ে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে সবগুলো যেন ফ্রি পায়। এবং সেকেন্ডারি টার্সিয়ারিতে গিয়ে যখন অ্যাডভান্সড কেয়ারের জন্য দরকার হবে অন্যান্য টেস্টগুলো, সেইখানে ধীরে ধীরে একটা ন্যাশনাল, যেটা সাব্বির বলছিলেন যে হেলথ সিকিউরিটি একটা ফান্ড তৈরি করে, সেই ফান্ড থেকে যেগুলো কস্টলি সেগুলো যেন সার্টেন লেভেল অফ পিপল ফ্রি পায়। আর একটা গ্রুপ যেন আস্তে আস্তে, যারা খুবই ওয়েল টু ডু, তারা যদি প্রাইভেট ইন্স্যুরেন্সে যেতে চায়, সেটাও জাহিদ খান সাহেব বলছেন যে ওইটা হলো প্রাইভেট ইন্স্যুরেন্সের স্কোপটা সেখানে বেশি। আর হচ্ছে ফর্মাল সেক্টর গুলো যদি সেটার দায়িত্ব নিতে পারে। হ্যাঁ, আমাদের আসলে এত ইনফর্মাল এন্ড ফ্লোটিং পপুলেশন, এই ট্র্যাডিশনাল যে ক্লাসিক্যাল যে ইন্স্যুরেন্সের ধারণা দিয়ে আমাদের দেশ চলবে না, কারণ এত ফ্লোটিং এবং এত ইনফর্মাল সেক্টরকে এর মধ্যে আওতায় আনা এবং এদেরকে মানে গ্রুপিং করাও খুব কঠিন। এই জন্য প্রিমিয়ামকে গ্রুপিং করে করা এটা খুব কঠিন কাজ হবে। এটা আমাদের অলরেডি কিন্তু স্বাস্থ্য সুরক্ষা, এইটাতে আমরা ফেল করে গেছি, আমরা এটা এসব করতে গিয়ে কিন্তু ফেল করেছি। কারণ সেখান থেকে শিক্ষা লাভ করেই কিন্তু ইউএসসি রোড ম্যাপে এবং যেটা হেলথ সেক্টরে হেলথ কেয়ার ফাইন্যান্সিং স্ট্র্যাটেজির আপডেটিং এ, ওখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু বলা হচ্ছে যে ওই প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি বিভাজন না, মানে আমাদের যেগুলো প্রাইমারি কেয়ার সবগুলো ফ্রি, সোশ্যাল ক্লাস অনুযায়ী আর বিভাজন না। সোশ্যাল ক্লাস ডিটারমাইন করা আমাদের দেশে অত্যন্ত কঠিন হবে। তো যাই হোক, আমার মনে হয় যে ইউ গট মাই অ্যান্সার। জি আমরা স্যার। এখন সবার লক্ষ্য হতে হবে পলিটিক্যাল বায়, হ্যাঁ, পলিটিক্যালি বাইং ছাড়া, পলিটিক্যাল গ্রুপগুলো কে এগ্রি করানো ছাড়া স্বাস্থ্য কখনোই আমরা উন্নতি অর্জন করবে না করতে স্যার। পারবো না। জি হ্যাঁ, ইউএসসি জি অর্জন। থ্যাংক জি ইউ। স্যার। জাহাঙ্গীর স্যার কিছু বলতে চেয়েছিলেন। না না, আমি বলতে চাচ্ছিলাম যে আমার সময়ের প্রেশার, প্রেজেন্টেশনের সময় অনেক কিছু মিলে আপনাদের মানে ফাউন্ডেশনকে ধন্যবাদ জানানো হয় নাই। আমার এটা একটা গ্রেট অপরচুনিটি যে আমি এই প্ল্যাটফর্মে এসে কিছু বলতে পারলাম, এবং এটা মানে ইটস এ গ্রেট অপরচুনিটি। সেকেন্ড থিং হলো যে পাবলিক হেলথ ফাউন্ডেশনকে, যেমন আজকের এই সেশনটা আমি অনেক ভ্যালু করি, ইটস এ রিয়েলি এ গুড সেশন। এরকম যদি আমরা একটু মাইক্রো লেভেলও পাবলিক হেলথ ফাউন্ডেশন থেকে আহ, এই ইউএসসি ইস্যুটাকে, ফাইন্যান্সিং ইস্যুটাকে আরো সামনে নিয়ে আসতে পারি, টক শো হতে পারে, স্কুলে কলেজে বা ইউনিভার্সিটিতে এগুলো নিয়ে সেমিনার হতে পারে, যেগুলো ফাউন্ডেশনের মাধ্যমে হয়তো আমরা ওই গ্রুপ, অন্যান্য গ্রুপগুলোকে আমরা রিচ করতে পারি, নট অনলি উইদিন যারা হেলথ নিয়ে কাজ করবে সরাসরি, বিকজ ইউনিভার্সাল হেলথ কভারেজ ইজ জাস্ট, ইটস নট হেলথ অনলি, এটার অনেকগুলো আসপেক্ট আছে। যেমন আমরা যদি বলি স্টুডেন্টরা কি করতে পারে, আমরা প্রমোটিভ প্রিভেন্টিভ কেয়ারের কথা বলি, স্টুডেন্টদের মধ্যে যে বুলিং এর একটা ব্যাপার আছে, এটা নিয়ে কাজ করলে এটাও আমাদের মেন্টাল হেলথকে ইমপ্রুভ করে, ওইখানেও আমাদের কাজ করার আছে। তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তো অনেক জায়গায় সুন্দর কাজ করার সুযোগ থাকবে। এবং আমি জানি জানি যে ফাউন্ডেশন অনেক কিছু করে, আবার আমার না জানাও একটা অংশ আছে, আমার জানা না থাকলে আমি সরি ফর দ্যাট। বাট আমার মনে হয় যে একটা কিছু করার চেষ্টা ওই জায়গা থেকেও করা যেতে পারে। থ্যাংক ইউ। জি স্যার, থ্যাংক ইউ। সো এই পর্যায়ে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি। এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের কথা বলার জন্য বা কমেন্ট করার জন্য প্রফেসর ডক্টর এম মুজাহিরুল হক স্যার। উনি আমাদের পাবলিক হেলথ ফাউন্ডেশনের একদম ফাউন্ডার চেয়ারম্যান। উনি ফর্মার রিজিওনাল অ্যাডভাইজার হিসেবে সিআরও ডাব্লিউএইচও তে কাজ করেছেন এবং আমাদের হেলথ রিফর্ম কমিশনের একজন উল্লেখযোগ্য মেম্বার ছিলেন। স্যার, ডক্টর মুজাহির স্যার। স্যার, আপনি একটু আনমিউট করে যদি কথা বলতেন।
স্যার শোনা যাচ্ছে না, আপনি একটু আনমিউট করতে হবে স্যার। প্রফেসর মুজাহার স্যার, স্যার শোনা যাচ্ছে না, একটু আনমিউট করতে হবে স্যার। স্যার শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে। জাহিদ স্যারকে যদি একটু কল দেয়া যায় মোবাইলে। হ্যাঁ সজীব একটু একটু কাইন্ডলি কানেক্ট করবেন স্যারকে। সেন্ট্রালি কোনো আনমিউট করার অপশন নেই। সেন্ট্রালি, হ্যাঁ অ্যাডমিন থেকে করতে পারে বোধহয়। হ্যাঁ, সেন্ট্রালি করে দাও সজীব প্লিজ। এবং ভিডিওটা অন করে দেন তাহলে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? কিন্তু স্যার আমরা শুনতে পাচ্ছি না স্যার আপনাকে। এটা সেন্ট্রালি করা যাচ্ছে না সজীব? না ম্যাম, এটা হচ্ছে স্যারের থেকেই আনমিউট করতে হবে। সজীব স্যারকে কি একটু কল দেয়া যাবে? জি জি। কল দাও। আচ্ছা, আমরা আমরা মনে হয় স্যারের কাছ থেকে শুনবো। আমরা স্যারের কাছ থেকে ফাইনাল রিমার্কসটাই নিব। তো এই পর্যায়ে স্যার টেকনিক্যাল ডিফিকাল্টিটা একটু ঠিক হলে আমরা আবার স্যারের কাছে আসবো। আমরা এই পর্যায়ে অনুরোধ করব আমাদের প্রফেসর শারমিন ইয়াসমিন ম্যাডামকে, যিনি কারেন্ট চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করছেন পাবলিক হেলথ ফাউন্ডেশন। জি ম্যাডাম। হ্যাঁ, জি। থ্যাংক ইউ ডক্টর জাহিদ আপনাকে, এবং এত সুন্দর করে সবাই উপস্থাপন করলেন আজকে দুইজন বক্তা এবং চারজন প্যানেলিস্ট। আমি খুবই কৃতজ্ঞ পাবলিক হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবার কাছে। এবং আমার মনে হয় একটা হলিস্টিক ডিসকাশন ছিল, মানে কোনো পার্সপেক্টিভ অফ দিস টপিক ওয়াজ নট মিসড। এটা হচ্ছে আজকের এই আমাদের মনে হয় যে এই পর্বের আমাদের আজকের এই আয়োজনের একটা বিরাট সাকসেস। তো আমি আসলে সব কথা বলা হয়ে গেছে। তারপর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমরা কি করব, বাট হোয়াট উই হ্যাভ এখন আমাদের যে কাঠামোগত যে আমাদের ব্যবস্থাপনা আছে, সিস্টেম আছে, লোকবল আছে, এর মধ্যেও তো আমরা কিছুটা অগ্রগতি করতে পারতাম। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে আমাদের আসলে মাইন্ডসেট, আমাদের সদিচ্ছার অভাব এবং আমাদের দূরদর্শিতার অভাব আমার মনে হয়। যেমন আমাদের খুব সুন্দর একটা রেফারেল সিস্টেম আছে, কিন্তু এটা একটা অকার্যকর একটা রেফারেল সিস্টেম। এই রেফারেল সিস্টেম যদি সুন্দরভাবে কাজ করতো তাহলে কিন্তু আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার অনেক কমে যেত। আমাদের প্রমোটিভ প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা আমরা বলি যে আমাদের যে স্বাস্থ্য সেবার মধ্যে একটা বড় অংশ থাকা উচিত, সেখানে আমরা দেখছি মিনিমাম একটা বাজেট বরাদ্দ করা হয় প্রমোটিভ প্রিভেন্টিভ হেলথ কেয়ারের জন্য। মোস্ট অফ দ্য বাজেট যেটা অন্য খাতে ব্যয় হয়, আমাদের হেলথ সেক্টরে যেটাও ব্যয় হয় সেটা হচ্ছে অন্য মানে যন্ত্রপাতি এসব কেনার জন্য। আমাদের হলো প্রকিউরমেন্টে অনেক বড় বাজেট থাকে, এবং সেটার কারণ আমরা জানি কেন। এগুলো আমাদের আসলে খুবই দুর্ভাগ্য। এই জন্য কিন্তু আমাদের আসলে এই যে আমাদের ইউএসসি যে আমাদের ইন্ডিকেটর গুলো আমরা পিছনে পড়ে যাচ্ছি। দেন আমাদের যেটা হেলথ বাজেট আমরা চাচ্ছি যে আমাদের 5% অফ দ্য জিডিপি বাজেট আমরা চাই, এটা তো অনেক দিন ধরে বলা হচ্ছে, কিন্তু এটার ইনক্রিজমেন্টটা এত স্লো। মানে আমাদের তাহলে আমাদের হেড অফ দ্য কি বলবো পলিটিক্যাল লিডারশিপে যারা আছেন, মানে তাদের থেকেই কিন্তু আসলে শুরুটা হওয়া উচিত, এবং তাদেরকে আমরা ফলো করবে সবাই। সো গভর্নেন্স একটা বড় প্রশ্ন এখানে। তো আমরা যদি বলি যে আমাদের ডাব্লিউএইচওর যে পার্ট গুলো আছে আমাদের হেলথ সিস্টেম, সেটার মধ্যে গভর্নেন্স একটা বড় বিষয়। তো এখানেও আমাদের কিছুটা আমরা দেখেছি অনেকটাই আমরা আসলে যে ধরনের ট্রান্সপারেন্সি বা যে ধরনের অ্যাকাউন্টেবিলিটি এখানে থাকার কথা ছিল সেটা আমরা স্ট্যাবলিশ করতে পারি নাই। ক্যারিয়ার প্ল্যানিং ও আমি বলবো একই কথা। ক্যারিয়ার প্ল্যানিং এ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যেই ধরনের প্রফেশনালসদের থাকা উচিত, আমরা সবসময় দেখেছি যে রং পার্সন ওয়াজ চোজেন ফর দ্যাট পার্ট। তো এই জিনিসগুলা আমরা যদি করতে পারতাম তাহলে মনে হয় আমাদের ইউনিভার্সাল হেলথ কভারেজ আমরা আরো আগাতে পারতাম। আমাদের এডুকেশন সিস্টেমটার ব্যাপারেও আমার প্রশ্ন আছে। একটু আগে যে প্রশ্ন করেছিলেন যে আমাদের ছাত্ররা কিভাবে
আমাদেরকে ওদেরকে কাজে লাগতে পারে। অথবা আমি সব ফোরামে বলার একটা চেষ্টা করি যে আমাদের স্কুল হেলথ প্রোগ্রাম হচ্ছে একটা বড় একটা প্রোগ্রাম হিসেবে হেলথ সেক্টরে থাকা উচিত। কারণ আমরা যদি মানে লং টার্মে চিন্তা করি তাহলে ইভেনচুয়ালি এই জেনারেশনটাই কিন্তু আফটার 20 ইয়ার্স তারা কিন্তু রুল করবে বা আমার ইয়াং জেনারেশন হবে। তো ওয়াই নট উই আর ইন্ট্রোডিউসিং দিস হেলথ স্কুল হেলথ প্রোগ্রাম ইন আওয়ার হেলথ সেক্টর। খুব একদম এত মানে কি বলবো নেগলিজেন্ট অবস্থা এটা আছে, মানে সেটা আসলে গণার মধ্যেই ধরে না। সেই জন্য পাবলিক হেলথ ফাউন্ডেশন আসলে সবসময় রিয়েলাইজ করেছে। এবং আমি এখানে একটু বলতে চাই যে এএমআর উইক ছিল নভেম্বরে, এবং এএমআর উইকে আমরা দুটা স্কুলে, এবং আমরা এটা সারা বছর ব্যাপী এই প্রোগ্রামটা থাকবে আমাদের স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমরা কিন্তু এএমআর এর বিরুদ্ধে যে আমাদের যাতে কি ব্যবস্থা নিতে পারে ছোট বয়স থেকে তাদেরকে সচেতনতামূলক প্রোগ্রাম গুলা স্টার্ট করেছি। ইটস এ সিরিজ অফ প্রোগ্রাম চলবে আন্ডার লিডারশিপ অফ শর্মিলা হুদা, আমাদের ভাইস চেয়ার। তো এটা একটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে। তারপরে যেমন প্রাথমিক স্বাস্থ্য সেবা, এগুলো তো আমাদের আছে। এবং মেডিকেল এডুকেশনে যে আমরা কম্পিটেন্সি বেসড প্রফেশনালস, নট অনলি যে ডক্টর তা না, আমাদের নার্স, হেলথ টেকনোলজিস্ট এন্ড আদার প্যারা প্রফেশনালস তৈরি করার কথা। সেখানেও কিন্তু আমরা অনেক আমাদের গাফিলতি, আমাদের কিন্তু একটা রিভার্স রেশিও বিরাজ করে আমাদের হেলথ সেক্টরে, যেটা হলো ডাক্তার, নার্স এবং হেলথ টেকনোলজিস্টদের সংখ্যার বেলায় 1:3:5, বাট ইট ইজ দ্য অলমোস্ট রিভার্স। আমরা খালি ডাক্তারই প্রডিউস করছি। সো আমরা যদি মোদ্দা কথাই বলি, সব কথাই চলে আসছে যে একটা রোবাস্ট প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম আমাদের তৈরি করা উচিত। এবং আমরা এখানে আজকে লিয়াকত স্যার বললেন যে আমাদের ইউনিয়ন অ্যান্ড হেলথ ইউনিয়ন লেভেলে আমরা নতুন করে আসলে এটাকে আবার একটা হাবের মতো তৈরি করতে যাচ্ছি, প্রাইমারি হেলথ কেয়ার হাব। এটা আমাদের জন্য একটা ভেরি গুড নিউজ, এবং এটা আমরা আশা করি সামনে দেখতে পারবো পরবর্তী সরকারে যারাই আসবেন তাদের মধ্য দিয়ে। তারপরে যেমন আমরা বলবো যে আমাদের যে হেলথ কেয়ার ফাইন্যান্সিং এবং হেলথ সিকিউরিটির প্রশ্নে যেটা আসছে, এখানে নামকরণের কথা নিয়ে একটু আলোচনা হলো। ইন্স্যুরেন্স নামটা বদলে কি আমরা হেলথ সিকিউরিটি দিতে পারি কিনা আর কি, মানে এরকম একটা কিছু যেটা আমাদের জন্য মনে হবে যে ওকে এটা আমাদের সিকিউর করবে, ইটস লাইক দ্যাট। তো কাজে ইন্স্যুরেন্সের অ্যাকসেপ্টেন্সটা হয়তো আমাদের মাঝে এতটা নাই এখনো, বাট ইট ইজ নিডেড। আমরা যদি পাবলিক ফাইন্যান্সিংটাকে আনতে চাই আমাদের দেশে, আসলে আমাদের জাহাঙ্গীর ভাইও বললেন যে কমিউনিটি বেসড ইন্স্যুরেন্স সিস্টেম অথবা প্রাইভেট ইন্স্যুরেন্স সিস্টেম এগুলোকে জোরালো করতে হবে। এবং ইনস্টিটিউশনাল বেসড যে কাভারেজ গুলো আছে আমাদের প্রফেশনালসদের জন্য, এনি কাইন্ড অফ প্রফেশনালস, সেটাকে আমাদের স্ট্যাবলিশ করতে হবে। সেটা একদম আরএমজি থেকে হতে পারে এবং অল লেভেলে, ইন্ডাস্ট্রিয়াল লেভেল, হেলথ লেভেল অ্যান্ড অল লেভেলে। কাজে সেটা আমাদের মনে হয় ইনশিওর করা উচিত। তারপরে যেমন আমাদের এখানে আরো যেগুলো আছে কয়েকটা জিনিস আমি বলবো যে এনসিডির ব্যাপারে। এনসিডি যেমন আমাদের এখন সব সেক্টরে মানে এটাকে স্ট্রেনথেন করতে হবে এনসিডি সার্ভিস গুলো। এবং এটার জন্য যে আমাদের স্ক্রিনিং পদ্ধতিটা এটাও উঠে এসেছে, আমার খুব ভালো লাগলো যে আমাদের একদম প্রাইমারি লেভেলে এনসিডি গুলোর স্ক্রিনিং সিস্টেম থাকতে হবে, লিয়াকত স্যার ওনার আলোচনায় বলেছেন। এবং এটা যদি আমরা করতে পারি আসলে, তাহলে একটা লোককে তার স্বাস্থ্য যেটা যে এই সমস্ত রোগের স্ক্রিনিং এর জন্য তার গ্রাম থেকে খুব দূরে আসতে হবে না, এটাতে তার খরচও বেঁচে যাচ্ছে। তো এই জিনিসগুলো যদি আমরা স্ট্যাবলিশ করতে পারি খুবই ভালো। আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে ডিজিটালাইজেশন অফ দ্য হেলথ কেয়ার, এটা যদি আমরা করতে পারি, আমরা কোভিড এর সময় দেখেছি এটা খুবই একটা ভালো অ্যাকসেপ্টেন্স হয়েছে। কিছু কিছু এসেনশিয়াল সার্ভিস আছে যেগুলো আমরা কিন্তু ভার্চুয়াল হেলথ কেয়ার সিস্টেমের মধ্যেই দিতে পারি। কাজে সেটা করলে আমাদের ওভারফ্লোয়িং অফ দ্য যে পেশেন্টস ইন দ্য হসপিটালস এটা অনেকটাই কমে যাবে। আর আপাতত বললেন যে রোগীর ক্ষমতায়ন এবং জনগণের অংশগ্রহণ, আমি বলবো যে আসলে এটা পেশেন্ট এম্পাওয়ারমেন্ট, আমরা আসলে এটাকে ট্রান্সফর্ম করবো আলটিমেটলি হেলথ এম্পাওয়ারমেন্টের দিকে। মানে আমরা এটা হোল জনগণ যাতে আমাদের সম্পৃক্ত থেকে তারা যাতে এম্পাওয়ার্ড হয় তাদের নিজস্ব স্বাস্থ্য সুরক্ষার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লোডটাও কমবে এবং সরকার একার পক্ষে যে লোডটা বিয়ার করা সেটা আসলে কিন্তু মানে সত্যিকার অর্থে বাস্তবমুখী চিন্তা করলে সম্ভব নয়। কাজে সেই ক্ষেত্রে আমার স্বাস্থ্যের দায়িত্ব অনেকটা আমাকেই নিতে হবে। হ্যাঁ, তবে সেই ক্ষেত্রে আমাকে পারিপার্শ্বিক যে আমার সুবিধাগুলো আছে বা ফ্যাসিলিটিস গুলো আছে এবং টেকনোলজিক্যাল সাপোর্ট গুলো আছে সেগুলো যাতে আয়ত্তের মধ্যে থাকে, আমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে, সেটা এনশিওর করতে হবে। আরেকটা যেটা আপা বললেন আমাদের রুমানা আপা, সেটা উনি বলেছেন যে অন্যান্য সেক্টর গুলো যেভাবে, এটা তো হেলথ মাল্টি সেক্টরাল আমরা জানি, প্রত্যেকটা সেক্টরকেই আমাদের সাথে থাকতে হবে আসলে। এবং আমরা দেখেছি যে অন্য সেক্টর গুলা যেভাবে আমাদের, যেমন কিছু আছে যে সেফ ওয়াটার, স্যানিটেশন, নিউট্রিশন, আমাদের কিন্তু আমাদের হেলথ সেক্টরও সেই ক্ষেত্রে কিছু তাদের
প্রফেশনালস নিয়োগ দিতে হবে। কাজে আমরা যদি একটা যদি উপজেলা হেলথ কমপ্লেক্সে একজন নিউট্রিশনিস্ট রাখি, তারপরে হচ্ছে আপনার একজন কাউন্সিলর রাখি, এখন মেন্টাল হেলথ প্রবলেম ইজ এ বিগ ইস্যু। কাজে এগুলো কিন্তু আমরা তাহলে অনেকটা মানে প্রাইমারি লেভেলেই তাদেরকে সাপোর্টটা দিতে পারবো। তো কাজে আমার মনে হয় যে ওভারঅল, আর যেটা জাহাঙ্গীর ভাই বলেছেন যে পাবলিক হেলথ ফাউন্ডেশন আসলে ক্রমাগত ভাবেই এই ইউএসসি প্রোগ্রামটা যাতে করে বিভিন্ন লেভেলে, স্কুল পর্যায়ে বা অন্যান্য লেভেলে, আমরা চেষ্টা করব অবশ্যই। এবং আমার মনে আছে যে 2020 সালে ভার্চুয়ালি আপনি কিন্তু ইউনিভার্সাল হেলথ কাভারেজের একটা সেশন করেছিলেন আমাদের সাথে। তখন প্যান্ডেমিক ছিল, আমরা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমরা এটা ভার্চুয়ালি অ্যারেঞ্জ করেছিলাম। তো আমি এইটুকুই বলছি, আজকে আমি সবাইকে পাবলিক হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সুচিন্তিত মতামত এবং আপনাদের নিজেদের কনসেপ্ট এবং গভর্নমেন্ট এবং অন্যান্য সোসাইটিয়াল যে কনসেপ্ট সেগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য, আমাদেরকে এনরিচ করার জন্য। ইনশাল্লাহ আমরা একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশ সামনে দেখতে চাই, এবং পলিটিক্যাল কমিটমেন্ট যদি থাকে, এবং আমরা সিভিল সোসাইটি এবং অন্যান্য সবাইকে নিয়ে আমরা যেন সোচ্চার থাকি। আমার কথা হলো, যে কোনো পলিটিক্যাল পার্টি আসুক না কেন, তারা যেভাবেই কাজ করুক, সেখানে যদি ঘাটতি থাকে, সেখানে আপনারা সবাই আছেন, আমরা সবাই মিলেই কথা বলবো উইদাউট এনি ফিয়ার। ইনশাল্লাহ উইল মুভ ফরওয়ার্ড। থ্যাংক ইউ সো মাচ। জি ম্যাডাম, থ্যাংক ইউ আপনাকে। আমরা একদম কনক্লুডিং কমেন্ট শুনবো আমাদের প্রফেসর মোজাহির স্যারের কাছ থেকে। স্যার, আপনি যদি একটু কথা না, বলতেন। আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে স্যার, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। আই এম সরি ফর দি ডিসঅ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, আমি অত্যন্ত ভালো লাগছে আমাকে। আই এম ফিলিং প্রাউড অলসো অফ অল অফ ইউ, যে খুব সুন্দর আর্টিকুলেটেড একটা সেশন আমরা আজকে কিন্তু করলাম। তো সেখানে লিয়াকত সাহেব, জাহাঙ্গীর খান সাহেব, ফাতেমা, আমাদের অন্যান্য যারা বললেন, অত্যন্ত ইন্টারেস্টিং, এবং আমার মনে হয় প্রত্যেকটা সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আলমগীর সাহেবের একটা ই দিয়ে শুরু করি, মানে উনিও খুব ভালো বলেন এবং বেশ কতগুলি পয়েন্ট উনি রেজ করেছেন। তার মধ্যে একটা হলো স্কুল বেসড হেলথ কেয়ার। আমি আমার WHO এক্সপেরিয়েন্স থেকে বলি একটু ছোট্ট করে, যে আমি ফিলিপিন্সে এবং আমাদের শ্রীলঙ্কায়, আমাদের নেইবারিং কান্ট্রিজ, এইখানে স্কুল হেলথের বা স্কুল বেসড হেলথ কেয়ারের যে জিনিসটা দেখে এসেছি আজকে থেকে 10 বছর আগে, আমরা কিন্তু তার সেই একের জায়গায়ও নাই। তার মানে তারা সমস্ত স্কুলের ছেলেগুলিকে তারা কিন্তু স্বাস্থ্য সচেতন করে তুলেছে, এবং এটা একটা ডিসিপ্লিন হিসাবে তাদেরকে পড়ানো হয়, যাতে তারা বেসিক জিনিসগুলি সম্বন্ধে ধারণা রাখে। এবং আমরা যে প্রাইমারি হেলথ কেয়ারের কথাগুলি বলছি, এই প্রাইমারি হেলথ কেয়ারটা কিন্তু ফোকাসড অন দ্যাট, এবং তারা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। যেমন আমি একটা কথা বলি, হাত ধোয়ার একটা ব্যবস্থা আজকে থেকে 15 বছর আগে সেইখানে স্কুলগুলিতে হাত ধোয়ার যে ব্যবস্থা তারা করেছে, এবং কতক্ষণ ওই যে আমরা যে টিফিন টাইম বলি, সেই সময় তারা যে হাত ধুচ্ছে সবাই, এইটা কিন্তু একটা দেখার মতো, এবং কত ডিসিপ্লিন ওয়েতে তারা এই কাজটা করতেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে হাত ধোয়াটা একটা প্র্যাকটিক্যাল জিনিস, এটা তারা করছে। আরেকটা জিনিস আমি বলি, যে আমরা আলমগীর সাহেবের সূত্র ধরেই, যে একটা আনহলি অ্যালায়েন্স আমাদের যে ঔষধ কোম্পানিগুলির সাথে আছে, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলির সাথে যে ডাক্তারদের আছে, হসপিটাল গুলির আছে, এই জায়গাটায় কিন্তু একটা মানে এমন একটা অ্যাকশন দরকার, যেটার মাধ্যমে তারা এটা থেকে বিরত থাকবে। আমরা যখনই এথিক্স এর কথা আসি, তখন কিন্তু ডাক্তার নার্সের এথিক্স এর কথা বলি, কিন্তু কোনো সময় একটা এথিক্যাল রেসপন্সিবিলিটি বা এথিক্যাল প্র্যাকটিস অফ বিজনেস পিপল, যেটাকে আমরা বিজনেস এথিক্স বলি, এই জিনিসটার ব্যাপারে আমরা কিন্তু একটু সোচ্চার হওয়া দরকার। আমার মনে হয় তাদেরও বিজনেস এথিক্স আছে, এবং তারা যে কাজগুলি করছেন উইথ এন আনহলি অ্যালায়েন্স উইথ দ্য ডক্টরস, নার্সেস বা ইনস্টিটিউশনস, এই জিনিসগুলি থেকে আমরা তাদেরকে কিভাবে বিরত রাখতে পারি। তো আলমগীর সাহেবের এই কানেকশনে এই দুটো কথা বললাম। আর যে জায়গাগুলি সবাই টাচ করেছে মোটামুটি, আমি খুব একটা কোথাও গ্যাপ দেখছি না, তবে কতগুলি জায়গায় আমার মনে হয় যেন আমাদের কিছু অ্যাকশন নেওয়া দরকার। আমরা করেছি হেলথ কমিশন থেকে, হেলথ রিফর্ম কমিশন থেকে। তবে আমরা যখন বাজেটের কথা আসি এবং বাজেট বৃদ্ধির কথা আসি, এখন আমরা জানি যে আমাদের যে বাজেট আফগানিস্তানের ও বেশি,
তো এখন বাজেটটা বড় কথা না, এখন বাজেটটা যারা আমরা ইউটিলাইজ করতেছি বা ইউজ করছি, এই জায়গার ভিতরে দুটো জিনিস। একটা হলো যে আমাদের ইনএফিসিয়েন্সি, এই কথাটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিকমেন্ডেশনে এই কথাটা এসছে আজকে থেকে 18 বছর আগে, যখন তারা বলেছে যে আমাদের মিনিস্ট্রি ইজ ইনএফিশিয়েন্ট ইন ইউটিলাইজিং দ্য মানি। প্রায় 15-20% পর্যন্ত আমাদের যে টাকা থাকে সেটা এক সময় আমাদের কিন্তু খরচ করতে পারতাম না, ফেরত যেত। এবং যখনই আমরা কোনো বাজেট দিচ্ছি হেলথ মিনিস্ট্রি থেকে, তখন পরিকল্পনা মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয় থেকে যে প্রশ্নটা রেইজ করা হতো, আমি গত 15 বছর ধরে দেখছি, সেটা হলো আপনারা তো খরচই করতে পারেন না, তো বাজেট নিয়ে কি করবেন? এবং এই যে ইনএফিসিয়েন্সিটা, এই ইনএফিসিয়েন্সিটা যতক্ষণ আমরা গুরুত্ব দিয়ে না দেখবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এফিশিয়েন্ট একটা হেলথ মিনিস্ট্রি যদি না পাই, তাহলে কিন্তু এই জিনিসটা গ্যাপটা থেকেই যাবে। এবং এই যে এইটার সাথে আরেকটা জিনিস যোগ হয়েছে, এইটাও WHO আইডেন্টিফাই করেছে আজকে থেকে 15 বছর আগে, এবং সেটা হলো কারাপশন। এবং মিনিস্ট্রিতে যদি কারাপশন থাকে, তাহলে প্রথম কারাপশনটা শুরু হয় যখন তারা বাজেট দেয়, তারা ঠিক মতো দেয় কিনা, তারপরে যখন নাকি বাজেটটা ইউজ করে। তো এই যে দুটো জায়গা, একটা জায়গা আমরা যদি ঠিক না করি, যেখানে একটা বিরাট চাঙ্ক অফ মানি আমাদের কিন্তু ফেরত যাচ্ছে প্রতি বছর, যেই কারণে পরিকল্পনা কমিশন কিন্তু আমাদের বাজেট বাড়ায় না, তার মানে আমাদের যে ক্ষমতা খরচ করার সেই ক্ষমতাটা নেই। আরেকটা জিনিস, আমরা এই যে আজকে যে আমরা সেশনটা করলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ সেশন, এবং সবগুলি ইস্যু যেটা হতে পারে এখান থেকে সবগুলি কিন্তু এসছে। আমরা বলছি যে এভরিওয়ান এভরিওয়্যার ক্যান অ্যাক্সেস কোয়ালিটি এসেনশিয়াল হেলথ সার্ভিসেস। দেখেন কথাটা যদি ছোট্ট করে ধরি, এভরিওয়ান অ্যান্ড এভরিওয়্যার, আবার সেই স্কুলের কথাটাতে আসি, সবচেয়ে বড় পপুলেশন যাদেরকে আমরা কিন্তু নিতে পারি, এবং এইটাতে যে তাদেরটা এনশিওর করবো আমরা, যে যত স্কুল ছাত্র আছে বা যত কলেজের স্টুডেন্ট আছে 12th ক্লাস পর্যন্ত, এইটা যদি আমরা একটা টার্গেটেড পপুলেশন করি, তাহলে আমাদের কিন্তু বিরাট বাল্ক অফ পপুলেশন আমরা কিন্তু এই আজকে যেটা নিয়ে আমরা আলাপ করছি যে ইউনিভার্সাল হেলথ কেয়ার, এইটা তো পিএসসিরই একটা এক্সটেন্ডেড জিনিস, তাই না? তো পিএসসির কথা আমরা বলতেছি কবে থেকে, আমরা সেই লং ব্যাক চলে যাই সেই রাশিয়াতে, সে যখন থেকে আলমাটা থেকে শুরু করেছে, কিন্তু আজ পর্যন্ত আমরা যেটা অ্যাচিভ করতে পারি নাই, সেটা হলো, আমি যদি একটু আগেই কথা হচ্ছিল, আপনারাই বলছিলেন যে আমাদের যে ইউনিয়ন হেলথ সেন্টার বলি, ইউনিয়ন হেলথ সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স, এই জায়গাটায় যদি আমরা ফোকাসটা যদি ওইখানে রাখি, বাজেটটা যদি ওইখানে রাখি, টার্গেটটা যদি আমাদের ওখানে হয়, তাহলে আমরা কিন্তু আমার যা মনে হয় যে আমরা যে ইউনিভার্সাল হেলথ কেয়ার কভারেজ বা কেয়ারের কথা বলছি, এইটা কিন্তু অ্যাচিভ করা খুব একটা কঠিন হবে না। আরেকটা জিনিস দেখেন, আমরা যখনই কিছু করতে যাই না কেন, আমাদের একটা কৌশলগত পরিকল্পনা থাকে না, অনেক সময় লেখা থাকে কিন্তু কাজে থাকে না। এই যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আজকে আমি যদি আমাকেই জিজ্ঞেস করি যে আমি তো এত বছর হেলথ সার্ভিসে কাজ করেছি, আমাদের কোনো কৌশলগত পরিকল্পনা আছে কিনা যে আগামী 5 বছরে অথবা 10 বছরে কোন এরিয়াতে আমাদের কত লোক লাগবে, উইথ হোয়াট সর্ট অফ ট্রেনিং। তিনটা জিনিস, আমার কি ধরনের লোক লাগবে, কতদিনে তাদেরকে ট্রেনিং দিতে হবে, কোথায় দিতে হবে, এবং আলটিমেটলি তাদেরকে আমরা কিভাবে কনজিউম করব। এই জায়গাটায় আমাদের একটা বিরাট গ্যাপ রয়ে গেছে। আজকে লিয়াকত সাহেবও বলছিলেন, এখানে আরো শিক্ষকরা আছেন, শারমিন, ফাতেমা, সবাই টিচার। আপনারা যদি আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কতজন অবস্টেটিশিয়ান বা স্পেশালাইজড অবস্টেটিশিয়ান অথবা গাইনোকোলজিস্ট আগামী 10 বছর পরে, 5 বছর পরে লাগবে, কারণ তখন সায়েন্স আরো ডেভেলপ হয়ে যাবে, টেকনোলজি আরো অ্যাডভান্সড হয়ে যাবে, আপনাদের কাছে কি কোনো ডকুমেন্ট আছে? ডিড ইউ এভার প্রিপেয়ার দ্যাট? তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, অনেক সময় হয়ে গেছে। আমাদের মনে হয় যে হেলথ ওয়ার্কফোর্স এর একটা কৌশলগত পরিকল্পনা, যেটা আমাদের একদম এসেনশিয়াল, সবার চোখের সামনে থাকবে অ্যাজ এ ডকুমেন্ট, যে আমাদের এই ম্যান পাওয়ার দরকার উইথ অল দিস স্কিলস অ্যান্ড এফিসিয়েন্সিস, এরকম যদি কিছু একটা থাকে, ওইটা একটা প্রায়োরিটি দেওয়া উচিত। আর হলো আমাদের যাই বাজেট আসে না কেন, সেই বাজেটটা আমরা যাতে জুডিশিয়ালি ব্যবহার করে পিপলের বেনিফিটের জন্য আনতে পারি। আমার মনে হয় আমি এখানে শেষ করবো, এবং আই অ্যাপ্রিসিয়েট পাবলিক হেলথ ফাউন্ডেশন অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট
প্লাস অন্য যারা আমাদের সাথে এসছেন এবং আগামীতে আসবেন যারা, তাদেরকেও স্বাগত জানাই যে আমাদের ডিসকাশন চলুক। এবং আমরা হয়তো অনেক কিছু অ্যাচিভ করতে পারবো না, কিন্তু আমরা একটা জিনিস যে শুরু করেছি, ভাবছি এবং এটার বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে চিন্তা ভাবনা করছি, এবং সেটা কিন্তু অত্যন্ত মূল্যবান। তো আমি একটা রিকোয়েস্ট রেখে যাচ্ছি, সেটা হলো আসেন আমরা স্কুল বেসড হেলথ কেয়ারটাকে কিভাবে একটা কোয়ালিটি হেলথ সার্ভিস দিতে পারি ইন স্কুলস। আমার মনে হয় এই একটা জিনিসই যদি করতে পারি, আমরা একটা বিরাট পপুলেশনকে আগামী দিনের জন্য হেলদি পপুলেশন হিসাবে রেখে যেতে পারবো। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ পাবলিক আমি হেলথ। থ্যাংক ইউ স্যার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক লম্বা একটা সেশন, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমাদের আহ, সময়ের থেকে বেশ কিছুটা দূরে এসেও আমরা আসলে অনুষ্ঠানটা কন্টিনিউ করছি। ডেফিনেটলি আপনাদের প্রেজেন্সটা আমাদেরকে অনুপ্রাণিত করে। অ্যাগেইন ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের লার্নেড স্পিকার যারা ছিল এবং প্যানেলিস্ট, তাদেরকে আমি আসলে টাইম বাউন্ড করে করে থামিয়ে দিয়েছি, আর বলার সুযোগ দেইনি। কিন্তু সব মিলে আমার কাছে মনে হয়েছে খুব চমৎকার একটা সেশন হয়েছে। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার হয়তো এরকম কোনো একটা প্রোগ্রামে ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ আসসালামু সবাই। আলাইকুম। Thank Thank you you so very much. much. Assalamu alaikum. আসসালামু Assalamu alaikum. Thank you very much. Assalamu alaikum. Thank you. থ্যাংক ইউ। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফেজ। থ্যাংক ইউ। Thank you. আসসালামু আলাইকুম। Sure. ওই বন্ধুগণ তো স্যার করেছি আমরা সত্যি সত্যি।